শুভ সন্ধ্যা। বন্ধুরা বলবেন আমাকে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা একটু বলবেন আমাকে। শুভ সন্ধ্যা দাদা ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার দাদা ভাই। আজকে হ্যাঁ, নমস্কার। আজকে এই সুন্দর সন্ধ্যায় আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট কবি, এপার বাংলায় ওপার বাংলার ভীষণ পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় কবি অজয় চক্রবর্তী মহাশয়কে। আজকে আমরা যেটা প্রথম শুরু করতে যাচ্ছি সেটি হলো ডকুমেন্টারি লাইভ শো। আমরা আজকে অজয়দার সঙ্গে আড্ডা মারবো, তার সঙ্গে কবিতা শুনবো। অজয়দা ভাই, অজয় চক্রবর্তী, কবি অজয় চক্রবর্তী মহাশয়ের স্বরচিত কবিতা শুনবো, তার সঙ্গে তার জীবনের নানা ঘটনার সাক্ষী রইব আমরা। তো প্রথমেই দাদা ভাই, হ্যাঁ, বলো। আপনার আপনার জন্মস্থান কোথায়, মানে আপনি কোথায় জন্মেছিলেন? আচ্ছা, শুরু প্রথমে করা আমি যাক একদম। সাহিত্য পরিক্রমানিকাল সেকাল এবং ভয়েস অফ সাহিত্য পরিক্রমার সকল সদস্যা, কর্মকর্তা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর প্রতিষ্ঠাতা কর্মকর্তা কবি বিদ্যুৎ দাস, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার ভাই, আমার বন্ধু, তাকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, আমার ধন্যবাদ দাদা ভাই। বিদ্যুতের যে প্রথম প্রশ্ন, আমার জন্ম কল্যাণী নিকটস্থ গয়েশপুর। আমার যখন জন্ম হয়েছিল তখন সেটা কলোনি ছিল, বর্তমানে পৌরসভার অন্তর্গত গয়েশপুর নদিয়া জেলায়। বিদ্যুৎ। আছেন? হ্যাঁ, পাচ্ছি। পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আপনারা ক ভাই বোন ছিলেন? হ্যাঁ দাদা ভাই, আপনারা আমরা পাঁচ ভাই। কজন ভাই বোন ছিলেন, আছেন? আমরা পাঁচজন ভাই, একজন বোন ছিলাম। তার মধ্যে একজন ভাই খুব ছোটবেলাতেই মারা যায় জলে ডুবে। আচ্ছা তারপরে চারজন ভাই, একজন বোন ছিলাম। আচ্ছা ইতিমধ্যে আমার দাদাও প্রয়াত হয়েছে। এখন আমরা তিন ভাই, এক বোন। আচ্ছা। সবাই কল্যাণীতেই থাকেন নাকি? না, না, আমার তো গয়েশপুরে বাড়ি আছে, আমি একাই কল্যাণীতে থাকি, বাকিরা গয়েশপুরেই থাকে। আচ্ছা, কল্যাণী থেকে গয়েশপুর কতটা দূর? নদিয়া পাঁচ নদিয়া ছয় জেলায় তো? কিলোমিটার হ্যাঁ, হ্যাঁ, নদিয়া জেলা। তা দাদা ভাই, আপনি কবে থেকে লেখালেখি শুরু করলেন? আমি মোটামুটি 1975 সাল, যে বছর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, তখন থেকেই আমার লেখালেখি শুরু। এবং প্রথম দিকে কবিতা কম লিখতাম। প্রথম দিকে বিভিন্ন প্রবন্ধ বা বিভিন্ন বিষয়বস্তুর উপরে, বা আমি প্রচুর পড়তাম তখন। ওই রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত,
বিভিন্ন মনীষীদের জীবনী পড়ে ফেলেছিলাম। এবং তখন আমি কিছু, ওই সময়ে আমাদের সময় কি হতো, আমাদের সময় তো এখনকার যেটা দেখি না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ক্লাব ছিল। ক্লাবগুলোতে বাৎসরিক অনুষ্ঠান হতো, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হতো। ওদের তখন লেখার লোকের অভাব ছিল। সেই সময় আমার একটা তাগিদের মাধ্যমে লেখালেখি শুরু। ধরো রবীন্দ্রনাথের গান দিয়ে রবীন্দ্রনাথের জীবনীর উপর একটা আলেখ্য, তাতে নাচ থাকবে, গান থাকবে, কবিতা থাকবে। নজরুলের তাই, সুকান্তের তাই, এরকম লেখালেখি করতাম এবং সেগুলো ওই বিভিন্ন ক্লাবে নিয়ে যেত এবং তারা রিহার্সাল টিহার্সাল দিয়ে অনুষ্ঠান করতো। ওইভাবেই শুরু আমার লেখালেখি। তারপরে আস্তে আস্তে কবিতায় এসেছি। আপনার ছাত্র জীবন কোন স্কুলে কাটে, মানে ছাত্র জীবনটা কোন ছাত্র জীবন স্কুলে কাটে? গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির, গয়েশপুরে, গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির, ওখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম। বাবা কি করতেন একটু জানার ইচ্ছে আছে। বা- বাবা দাদা চাকরি করতেন, শুনতে পাচ্ছেন? ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতেন। আপনিও তো, আচ্ছা এখন আপনি তো বিএসএনএল এ সার্ভিস করতেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিএসএনএল। আপনার শিক্ষা জীবন কি কলেজে, কোন কলেজে করেছেন নাকি উচ্চ মাধ্যমিকের পরেই চাকরিতে ঢুকে কাঁচরা, গেছিলেন? না না না, কাঁচরাপাড়া কলেজ থেকে আমি বিকম পাশ করেছি 1978 সালে। আচ্ছা, বেশ। তাহলে আপনার একটা কবিতা শুনি, কবিতার ফাঁকে ফাঁকে প্রশ্ন ঠিক। উত্তর হবে, ঠিক আছে? ঠিক, মানে আমি একটা কবিতা বের করেই রেখেছি, কারণ আমাদের এই অনুষ্ঠানটা গত রবিবার দিন হওয়ার কথা ছিল। তা হ্যাঁ, আমাদের বাংলার এই মুহূর্তে মানে সবচেয়ে প্রণম্য, যেটা আমি আজও ভাবতে পারছি না, যে সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন। এবং সেই কারণে আমাদের অনুষ্ঠানটাও আপাতত বন্ধ পিছিয়ে ছিল, আমরা গত রোববার করিনি। তা পিছিয়ে তার গেছে। উপর একটা লেখা কবিতা আমি পাঠ করে আমার আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, তাকে শ্রদ্ধা জানিয়ে। করুন করুন। কবিতার নাম বিদায় অপু। বিদায় বলে চলে গেলেই কি বিদায় নেওয়া যায়? তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমরা যে অসহায়? দেখনি তোমার লাখো প্রিয়জন হাঁটছে তোমার সাথে, আসেনি যারা দেখছে তারাও ঘরে বসে পর্দাতে। গাইছে মানুষ তোমার মিছিলে রবি ঠাকুরের গান, তুমি ছাড়া আর কে বা পাবে বলো এমনই সম্মান? দেহতে তুমি নাই বা থাকলে হৃদয়ে আসন পাতা, তোমার দেখানো পথেই হাঁটবো, তুমি আমাদের ত্রাতা। তোমার গুণেই হয়েছি ধন্য বিশ্বের দরবারে, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবেও অন্তরে। মৃত্যু তোমাকে হারাতে পারেনি, হেরেছে মৃত্যু নিজে। মানুষ তোমাকে হারতে দেয়নি, হৃদয়ে নিয়েছে খুঁজে। আজীবন তুমি জাগ্রত রবে তোমার সৃষ্টি মাঝে, কণ্ঠ তোমার কেউ কোনোদিন কিছুতে ভুলবে না যে। রবীন্দ্রনাথ, কবি নজরুল, জীবনানন্দ দাশ, সকলে তোমার কণ্ঠে জীবিত সযত্নে 12 মাস। যা কিছু তোমার সৃষ্টি সবই তো হৃদয়কে দেয় নাড়া। তুমি কি ভেবেছ আমরা থাকবো একদিনও তুমি ছাড়া? মৃত্যু তোমাকে কাড়েনি, দিয়েছে নতুন জীবন দান। পথের পাঁচালেই রপু তুমি আজ রবি ঠাকুরের গান। মৃত্যু তোমাকে কাড়েনি, দিয়েছে নতুন জীবন দান। পথের পাঁচালী রপু তুমি আজ রবি ঠাকুরের গান। ধন্যবাদ। অসাধারণ একটা শ্রদ্ধাঞ্জলি, খুব ভালো লাগলো দাদা ভাই, খুব সুন্দর। কবিতা লেখার বা এই সাহিত্য চর্চার মানে কার কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছিলেন, কার কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন,
বাবা মা বা এটা বাড়ির ঠিক কারো কার কাছে? এটা ঠিক নির্দিষ্টভাবে না, সেরকম কেউ নেই। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ছোটবেলায় আমরা যেমন ফুটবল, তারপর কাবাডি, তারপরে নানা রকম খেলা টেলা খেলতাম। সেসব খেলাবেলা এখনকার ছেলেবেলারা খেলে না। আমরা যেসব খেলতাম, হাডুডু, হ্যাঁ 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 তারপরে হ্যাঁ লাট্টু খেলা, এসব খেলা টোলা, হ্যাঁ। সেই সব খেলার মধ্যে দিয়ে আমি যখন 9, 10, 11-এ পড়ি, সেই সময় হঠাৎ করে আমরা পাড়ায় কয়েকজন মিলে একটা সাহিত্য গোষ্ঠী তৈরি করলাম। তরুণ প্রভা নাম দিয়ে একটা পত্রিকা আমরা বের করব ঠিক করে, এবং সেইখানকার প্রত্যেক সপ্তাহে আমাদের সাহিত্য সভা হতো। এটা ব্যক্তিগত কারোর ইনফ্লুয়েন্স হয়নি, এটা কয়েকজন মিলে ঠিক করলাম। এবং এই প্রত্যেক রবিবার, সপ্তাহে রবিবার বিকেল বেলায় আমরা যারা স্কুলে পড়তাম, আমাদের অনেক সিনিয়ররা ছিলেন, অনেক প্রবীণ মানুষ ছিলেন, এরকম আমরা যে যা পারতাম লিখে নিয়ে যেতাম, এবং সেটা ভালো না মন্দ সেটা নিয়ে আলোচনা, সমালোচনা, গঠনমূলক এগুলো হতো। এইভাবেই আস্তে আস্তে শুরু লেখা। পার্টিকুলার আমার করে লেখার পেছনে কারোর ব্যক্তিগত ইনফ্লুয়েন্স বা ব্যক্তিগত অনুপ্রেরণা কাজ করেনি কখনো, এভাবেই শুরু। শুরু মানে করতে করতে ছাত্র করতে জীবন একদিন থেকে যখন দেখলাম লেখা তো বিভিন্ন জায়গায়। ছাপা হ্যাঁ বলো। হচ্ছে। হ্যাঁ, বলছি ছাত্র জীবন থেকেই তো শুরু হয়েছিল আপনার লেখালেখি। হ্যাঁ হ্যাঁ, কলেজ জীবন থেকে, ছাত্র জীবন, কলেজ কলেজ জীবন জীবন থেকে। কলেজ জীবন থেকে। বেশ। তো বলছি, আপনি কলেজ জীবনে সাহিত্য চর্চার এমন কোন স্মৃতি আছে যেটা আমরা শুনতে পারি? না, কলেজ জীবনে সাহিত্য চর্চা তেমন কোনো স্মৃতি নেই, কারণ আমি তো নাইট কলেজে পড়তাম। আর আমি যে কলেজটায় পড়তাম, কলেজটা মাত্র নতুন হয়েছিল। আমরা ছিলাম আমি ছিলাম সেই কলেজের তৃতীয় ব্যাচ। আচ্ছা স্বাভাবিক কারণে সেই কলেজে তখন সেইভাবে কোনো দেয়াল আচ্ছা পত্রিকা বা কোনো ম্যাগাজিন ট্যাগাজিন সেই তখনও শুরু হয়নি। ন্যাচারালি আমার কলেজ জীবনে মানে কলেজের কোনো পত্রপত্রিকা লেখা বা সেরকম কোনো নেই, কিছু নেই। কিন্তু সেই সময় আমি অবসর সময়ে ওই বিভিন্ন ছোটখাটো পত্রপত্রিকায় লেখালেখি করেছি, এবং বসুমতী পত্রিকা তখন কলকাতা থেকে প্রকাশিত হতো। বসুমতী পত্রিকা আমি তখন ফ্রিল্যান্সার হিসেবে প্রচুর লেখালেখি করতাম। আচ্ছা। বেশ। অ্যাকচুয়ালি আমাদের যেটা হতো ছাত্র জীবনে, আমরা যেটা লিখছি সেটা ঠিক লিখছি কি ভুল লিখছি, এই একটা আমাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো মনের মধ্যে। সেরকম কিছু হতো আপনার? অবশ্য না, দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো যখন লেখাগুলো বিভিন্ন জায়গায় পরিবেশিত হতো বা কেউ পড়ে। আমি আজও কোনো লেখা লিখে আমার মনে হয় এটা বোধহয় ঠিক হয়নি, এটা বোধহয় ভালো হয়নি। কিন্তু সাহস করে এই করতে করতে সাহসটাও বেড়েছে। তা মানুষ যখন ভালো বলেছে তখন বুঝতে পেরেছি তাহলে এটা কিছুটা হয়েছে। দ্বিধাদ্বন্দ্ব মানে আজও কাজ করে। আমি আজও কোনো লেখা লিখে মেন্টালি মানে স্যাটিসফিকেশন আসে না আমার যে আমি খুব ভালো লিখেছি, ঠিক লিখেছি। কিন্তু পাঠকরা যখন পড়ে টরে মতামত দেন, এবং আমি খুব আশাও করি যে বিশেষ করে আমরা এই যে অনলাইন সম্পর্কে, আমরা অনলাইনে লিখি তো বেশিরভাগ, এবং অনলাইন না থাকলে তোমার সঙ্গে আমার সঙ্গে পরিচয় হতো না, আমার লেখা মানুষের দরবারে মানুষের কাছে যেত না। সুতরাং অনলাইনের কাছে আমি খুব কৃতজ্ঞ। কিন্তু একটা বিষয় কি, এই অনলাইনের লেখালেখিতে মানুষ ঠিক সঠিক সমালোচনা করেন না। মানে যাই লিখি অসাধারণ, দারুণ, এগুলোতে ঠিক আলোচনা সমালোচনা হয় না, এটা হতে পারে না। কিন্তু আবার এটাও বুঝি এক একটা মন্তব্য এমন আসে যে সেটা মন্তব্যটা পড়ে বোঝা যায় যে এই পাঠক পুরো কবিতাটা পড়েছেন বা পুরো লেখাটা পড়েছেন, পড়ে মন্তব্যটা করেছেন, এটাও আছে। কিন্তু তখন ভালো লাগে, বা কেউ যদি একটু ভুল টুল ধরিয়ে দেয়। আমি গঠনমূলক সমালোচনা নিজেও যেমন করি, আমি পছন্দও করি। কারণ আমাদের তো এখন অনলাইনের মাধ্যমে আমরা তো অনেক দূর পৌঁছাতে পারি, মানুষের কাছে যেতে পারি, সুতরাং মানুষের কাছ থেকে এই ফিডব্যাকটা আশা করাই যায়। কিন্তু অনেক গ্রুপ আছে, যেমন তোমাদের গ্রুপ একটা খুব ভালো গ্রুপ। এই গ্রুপে আমি লিখে নিজেও খুব উৎসাহিত এবং আমি আনন্দও পাই। সাহিত্য পরিক্রমা মানে কাল সেকাল, এখানে যারা মন্তব্য করেন বোঝা যায় তারা পড়েই করছেন। আবার অনেক গ্রুপ আছে দারুণ অসাধারণ, আমি বুঝি না, হয়তো লিখে মানে পোস্ট করতে সময় পায়নি, দারুণ অসাধারণ চলে এসছে, মানে সে পরেই নি লিখে দিয়েছে। এইগুলো ফেস করতে হয়, এই আর কি। কিন্তু মানুষের থেকে আমার যদি
সমালোচনা আসে তাহলে ভালো লাগে, যে তখন বুঝতে পারি যে উনি লেখাটা পড়ে এটা বলছেন, ঠিক। এতে উৎসাহ অ্যাকচুয়ালি হয়, উৎসাহ পাই। অ্যাকচুয়ালি অনেক অনেক গ্রুপ ন্যাচারালি, প্রত্যেকটা গ্রুপের কর্ণধাররা যদি একটু ঠিক করে আহ, ব্যাপারটা দেখেন তাহলে হয়তো হবে। আর একটা সবার সমস্যা, সময়ের অভাব থাকে, এটা একটা বড়। আপনি দাদাভাই ফেসবুকে কবে এসছেন, কোন সালে, মানে কখন থেকে ফেসবুকে মানে অনলাইনে লেখালেখি শুরু করেছেন? অনলাইনে লিখছি আমি 2018 থেকে। 2018 থেকে। 2018 থেকে, হ্যাঁ 2018 থেকে 18 19, 18 না, 2017 থেকে খুব সম্ভব, যতটা মনে পড়ছে। সে একটা ইতিহাস, মানে আমি যে ফেসবুকে লেখালেখি হয় আমি জানতাম না, অনলাইন বলে কিছু আছে তাও জানতাম না। হঠাৎ একদিন দেখলাম ফেসবুক ওপেন করে যে সেখানে একটা গ্রুপ, বাংলাদেশের আন্তর্জাতিক কবি পরিষদ, ওরা একটা বিজ্ঞাপন দিয়েছে, যে সেটা বলছি আমি তোমার মহালয়ার পরের দিন বোধহয় 2017, যে দুর্গা ঠাকুরের উপরে কবিতা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা হচ্ছে, আচ্ছা। তারপরে কবিতা পাঠাতে। আমি বললাম, আমি তো অবাক হয়ে গেলাম যে এটা আবার হয় নাকি, মোবাইলে কবিতা পাঠালে তার প্রতিযোগিতা হয় নাকি। তা আমি, আমার একটা দুর্গা ঠাকুরের উপর কবিতা লেখা ছিল, সেটা পাঠিয়ে দিলাম। আমার দুর্গা কবিতাটার নাম, এবং দুর্গা কবিতাটার নাম ছিল এবং দুর্গা, সেটা পাঠিয়ে দিলাম। এবং যেদিনকে রেজাল্ট বেরোলো তাতে দেখলাম আমি পেয়েছি, এবং সেটাই আমার প্রথম, মানে প্রথম অনলাইনে কবিতা দিয়ে প্রথম কবিতাই পুরস্কার। এবং সেই পুরস্কার নিতে আমি বাংলাদেশেও গেছিলাম প্রথম 2017 সালে চট্টগ্রামে। বাহ, খুব ভালো অভিজ্ঞতা। তারপরে তা এখন নেশা একটা, হয়ে গেল, উৎসাহ বুঝতে পেলাম, পেরেছি। তারপর থেকে। হ্যাঁ, আপনি একটা কবিতা পাঠ করুন শুনি। আবার শোনা যাচ্ছে না কথা। হ্যাঁ বলছি, আপনি একটা কবিতা পাঠ করুন দাদা ভাই, এখন শুনি, তারপরে আবার কথা হবে কিছু। কিন্তু কবিতা যে বলবো তো কথাই শোনা যাচ্ছে না। আমার কথা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। একটা কবিতা শুনি দাদা ভাই, তার ফাঁকে ফাঁকে কথা হবে, আড্ডা হবে। হ্যাঁ শোনা যাচ্ছে বিদ্যুৎ। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি 2018 সালে আমার প্রথম একটা কাব্যগ্রন্থ প্রকাশ পায়, একক কাব্যগ্রন্থ, তার নাম মাধুরী। এবং আচ্ছা, খুব এই নিয়ে, সম্ভবত, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এই নিয়ে আসবো, এই নিয়ে আসবো, বলুন। আচ্ছা, আমি সেই কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করছি, আমাদের ছোটবেলাটা কেমন কেটেছে তার উপর লেখা। কবিতার নাম হ্যাঁ। সেই তো ছিল ভালো। এখন মাগো মনে পড়ে ছোট্টবেলার কথা, দরিদ্রতা ছিল তবু জীবন ছিল সেথা। সংসারেতে টানা পড়েন নিত্যদিনের সাথী, তারই মাঝে আসা যাওয়া স্বজন ও অতিথি। ভাবতো না কেউ আমার তোমার পড়শি যতজন, পার্বণে আর অনুষ্ঠানে সবার আমন্ত্রণ। বিজলিবাতি কোথায় তখন, সন্ধ্যা নেমে এলে ভাই বোনেদের পড়তে বসা এক হ্যারিকেন জেলে। গরমকালে বেজায় গরম শরীর যখন জ্বলে, দুপুর বেলায় পাটি পেতে তেঁতুল গাছের তলে। বৃষ্টি হলে টিনের চালে ঝমঝমাঝম বাজে, জল জমেছে রাস্তা উঠোন, মন লাগে না কাজে। তবু মাগো আজ মনে হয় সেদিন ছিল ভালো, প্রাণের সাথে প্রাণের মিলন হোক না সাদা কালো। পৌষ মাসে পিঠে পুলি
রাত জেগে মার সাথে, খেজুর গাছের টাটকা রসের গন্ধেতে মন মাতে। রবি ঠাকুর, নজরুল আর সুকান্তকে স্মরণ, জন্মদিনের সেই আয়োজন, পাড়ায় পাড়ায় বরণ। সবাই গরিব, সাদা মাটা, সামান্য রোজগার, পাড়ায় পাড়ায় দুর্গা পুজো, আনন্দে তোলপাড়। 14 শাক আর 14 প্রদীপ, দীপাবলির আগে, সন্ধেবেলায় মোমের বাতি, মণ্ডপে ঢাক বাজে। কুলের পাটের চাপাল গোপাল, পথ ধুলাতে পুরু, মানিকতলায় হাঁড়ির মেলা, মাঘ মাসের শুরু। আজকে মাগো অনেক বেশি, অনেক আয়োজন, তবু যেন সবই মেকি, পাই না কারো মন। এখন শুধুই ইচ্ছে করে সেদিন ফিরে আসুক, তোমার আমার ছেড়ে সবাই সবার সঙ্গে মিশুক। এখন শুধুই ইচ্ছে করে সেদিন ফিরে আসুক, তোমার আমার ছেড়ে সবাই সবার সঙ্গে মিশুক। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, অসাধারণ একটি কবিতা শুনলাম। আচ্ছা দাদা ভাই, আপনি মূলত ছন্দ কবিতা লিখতে বেশি ভালোবাসেন, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ। আমার যে গদ্য কবিতা নেই তা না, ছন্দ কবিতাই আমার ভালো আছে। লাগে। হ্যাঁ হুম, আছে, কিন্তু আপনার বেশি আহ, ভালো লাগে ছন্দ কবিতা লিখতে। একদম একদম। হ্যাঁ। তো আহ, আপনার এই ছন্দ কবিতা আর আধুনিক কবিতা, এই হুম। এই দ্বন্দ্ব আপনার মুখোমুখি কখনো হতে হয়েছে আপনাকে, যে এই কবিতা আপনি লিখছেন, আপনি তো অনেক অনেক সম্মাননা পেয়েছেন, প্রচুর বই আপনার আছে, প্রচুর পত্রপত্রিকায় লেখা, বাংলাদেশে বহু সম্মাননা পেয়েছেন, এপার এপার বাংলা আমাদের পশ্চিমবঙ্গেও আপনি প্রচুর সম্মাননা পেয়েছেন, সেগুলো সবই শুনবো। তো আমি আপনি এরকম কোনো মুখোমুখি অভিজ্ঞতা আপনার আছে, যেটা ছন্দ কবিতা লিখছেন বলে কেউ কিছু বলেছে, তার উত্তর আপনাকে করতে হয়েছে? না, এখনো আমার অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা হ্যাঁ, বরং ছন্দ কবিতা লিখছি বলেই যারা হ্যাঁ, হ্যাঁ, পাঠক এবং যারা লেখক তারা আমাকে সহযোগিতা করেছে বা আমাকে অনুপ্রাণিত করেছে। এবং বাহ, বিশিষ্ট কবি যারা, যেমন বর্তমানে আমাদের কৃষ্ণাদি, কৃষ্ণা বসু বা হ্যাঁ, কমল দে শিকদার যারা আছেন এখনো, এবং হ্যাঁ, তারা হ্যাঁ, আমাকে হ্যাঁ, এই জন্য ভীষণ প্রেফার করেন। তারা একটা কথা বলেন, কৃষ্ণাদি তো কথায় কথা বলেন যে তোর হ্যাঁ, ছন্দটা আসে, তুই ছন্দ ছাড়বি না, হুম, ছন্দটা একদম ছাড়বি না, ছন্দটা, ছন্দ কবিতা সবার আসে না, তোর ছন্দটা আসে, ছন্দটা ছাড়বি না, ছন্দটাকে হ্যাঁ, জিয়ে রাখ। আমাকে এখনো কেউ কিন্তু বলেনি যে তুমি ছন্দ না লিখে আধুনিক কবিতা লেখো। আমি আধুনিক কবিতা মাঝে মাঝে এখন আমি ছন্দ কবিতাকে আধুনিক কবিতাই মনে করি, কেননা ছন্দ আচ্ছা, কবিতা কি আধুনিক কবিতা না? মানে একটা গল্পের মতো। আবার এই প্রসঙ্গে আমি একটু সমালোচনাও করি, যদিও হ্যাঁ, খুব ভালো করুন ভালো করুন, গদ্য কবিতা আছে পড়ি, হ্যাঁ, কিন্তু আমি অনেক গদ্য কবিতা পড়ে মানে বুঝতে পারি না। একটা লেখা আচ্ছা, পড়লাম, একটা লেখা, কবিতা হচ্ছে কি একটা ছবি। একজন হ্যাঁ, চিত্রশিল্পী তিনি যেমন বিভিন্ন রং দিয়ে একটা গ্রামের ছবি আঁকেন, একজন কবি তার কবিতার মধ্যে দিয়ে সেই গ্রামের বর্ণনা করে। অর্থাৎ আমি যখন, এই যে ঠিক, তুমি একটু আগে বললে অসাধারণ কবিতা, আমার ছোটবেলার জীবনের যে কবিতা, তাহলে একটা হুম, কবিতায় তুমি যদি একটা জীবন খুঁজে না পাও, একটা ছবি খুঁজে না পাও, তা আমি সেটাকে কবিতা মনে করি না। এখন আমার একটা হয়তো বিষয়বস্তু, আহ, বোধগম্য কম, বা আমি তো। না না, না না, না না না, একটা বিষয়বস্তু যদি পরিষ্কার না হয়, তাহলে সেই কবিতাটা পাঠকের কাছে যদি না পৌঁছয় পরিষ্কার ভাবে, তাহলে সেটা কবিতাটা হ্যাঁ, কবিতা ঠিক হয়ে ওঠে না। আমারও মতে এটা, কবিতাটা ঠিক তাই, এটা কবিতার, কবিতার একটা কবিতা, মেসেজ থাকবে, সে ছন্দ হোক আর গদ্য হোক আর যাই হোক, সে হ্যাঁ সেটা, মেসেজটা যদি পাঠকের কাছে না পৌঁছায় তাহলে সেটা কবিতা হ্যাঁ, হয় না। হ্যাঁ, সহজে যদি পাঠক না বুঝতে পারে, সেটা উদ্ধার করতে যদি তার হ্যাঁ। আহ, একটা বিরাট সময় চলে যায়, তাহলে সে সেখান থেকে নেবে কি? হুম। প্রথমেই যেটা আপনি এই বলেছিলেন যে তোমাকে যেমন কবিতা, এই এই হ্যাঁ বলুন, তোমাকে এই 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 কথার উপর একটা কবিতা শোনাই। হ্যাঁ আমরা বলুন, যে শুন, কবিতা লিখছি, আমরা কাদের জন্য লিখছি কবিতা? হ্যাঁ শুনি, কবিতার নাম হচ্ছে কাদের কবিতা। বেশ বেশ, এটাও আমার প্রথম কাব্যগ্রন্থের কবিতা। বেশ বেশ শুনি, কবি বলুন, আমি নই, তবুও বেশ, ভাবনা কবিতার কাছাকাছি। হুম, কবি আমি নই, তবুও ভাবনা কবিতার কাছাকাছি। নামি দামি যারা কবিতা লেখেন তাদের পিছনে আছি। যাদের জন্য এত লেখা লিখি, তারা না বুঝতে পারে
অথচ তাদের জন্য লেখনী পাতায় পাতায় ভরে। মাঠে মাঠে চাষি কাটে ধান গেয়ে ধান কাটারি গান, নৌকায় মাঝি দাঁড় টেনে টেনে গায় ভাটিয়ালি গান। ছাদ পেটানোর কথায় সুরে জীবনের কলতান, রোদ বৃষ্টিতে রাস্তায় মাঠে হাহাকারে ভরা প্রাণ। যাদের কথা লেখা কবিতায় কিছুই জানে না তারা, অথচ কবিতা লেখা হলো কত পাতায় পাতায় ভরা। নামি অনামি কবির কবিতা ছাপানো বইয়ের শাড়ি, কত জলসায় পাঠ হলো তা, কত দেশে দিল পাড়ি। কজন এসেছে কজনা ঘুরেছে গ্রামের মাটির পথে, যাদের নিয়ে লিখেছে কবিতা চড়েছে বিজয় রথে। সেই হৃদয়ের ব্যথা বেদনার কে হয়েছেন ভাগীদার, যার জীবনের কবিতা লিখে পেলেন পুরস্কার। খিদে পেটে শিশু ঘুমিয়ে পড়েছে মায়ের চোখে জল, আধারেতে আলো জ্বলেনি তো ঘরে জোছনাই সম্বল। কবিতার মানে যাই হোক তাতে কি বা আসে যায় দুঃখে, খিদে পেটে শুধু ভাত চাই ওই মহামানবের মুখে। কবিতার মানে যাই হোক তাতে কি বা আসে যায় দুঃখে, খিদে পেটে শুধু ভাত চাই ওই মহামানবের মুখে। ধন্যবাদ। বাহ, বাস্তব প্রাসঙ্গিক একটি লেখা, একদম হৃদয় ছুঁয়ে গেল। তা আপনার প্রতিটা কবিতাই একটা একটা বিষয় থাকে, একটা প্রসঙ্গ থাকে এবং হৃদয় ছুঁয়ে হ্যাঁ, যায়, মন ছুঁয়ে আমি যায়। চেষ্টা করি বিষয় নিয়ে লিখতে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি চেষ্টা খুবই করি কোনো খুবই বিষয়ের খুবই উপরে লিখতে। যেমন হ্যাঁ, খুব হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক একটা কবিতা লিখেছেন। এই হ্যাঁ, কবিতাটি বলো। খুবই প্রাসঙ্গিক কবিতা। এই কবিতাটি ভীষণ প্রাসঙ্গিক কবিতা, কারণ হুম, যদি মানুষের আহ, কাজে না লাগে, কবিতাটি মানুষ যদি বুঝতে না পারে, মানুষ যদি হ্যাঁ, সেখান থেকে কিছু শিক্ষা না পায়, তাহলে সেই কবিতাটা পেয়ে সেখান থেকে হুম, পুরস্কার পেয়ে সেই পুরস্কারও তো অর্থহীন হয়ে যাবে। কি হবে? কারণ সেই সেই কবিতা, সেই কি সেই হবে? কবি সেই হ্যাঁ, সেই কবি পুরস্কার পেলেন, সেই পুরস্কারটা তার আলমারিতেই থাকবে, তার শোকেসেই থাকবে। তিনি অহংকার করে বলবেন আমি এই হুম, পুরস্কার পেয়েছি। হ্যাঁ, কিন্তু কাদের জন্য হ্যাঁ, পেলেন পুরস্কারটা, এবং হ্যাঁ, ঠিক কিভাবে তাই, তারা কিছুই কিভাবে জানতে পারলো সেই না। হ্যাঁ, তারা কিভাবে তারা তার কি বেনিফিশিয়ারি কারা এই কবিতার, সেটা তো বোঝা গেল না। ঠিক। খুব বাস্তব, বাস্তব কবিতা। আচ্ছা দাদা ভাই, আপনি আপনার মানে সাংসারিক জীবন সম্বন্ধে একটু জানতে চাই। অল্প হ্যাঁ, পরিসরে বলো। অসংখ্য প্রশ্ন নিয়ে বসে আছি। তো আপনি আপনার হ্যাঁ, বলো। হ্যাঁ, আপনার মানে বৌদিমণির সঙ্গে কিভাবে আলাপ, মানে না, আপনার নিজের পছন্দ করে নাকি আহ, আহ, বাবা অ্যারেঞ্জ করেছেন? না, বাবার বাবা মাই অ্যারেঞ্জ করেছে। বাবা মাই অ্যারেঞ্জ করেছেন। কারণ আমার আচ্ছা, একটা ঘটনা, একটা গল্প আছে। আসলে আমি ছোটবেলা খুব গান বাজনা করতাম। আমি আচ্ছা, সাহিত্যে লেখালেখি তখন খুব না করলেও গান বাজনা খুব করতাম। আমি স্টিল গিটার বাজাতাম, আমার পুরো অর্কেস্ট্রা পার্টি ছিল। আমি সারা বাহ, ভারতবর্ষ মিউজিক করে বেড়াতাম এটা তো জানতাম না, অর্কেস্ট্রা এটা তো পার্টি নতুন নিয়ে। জিনিস, এটা হ্যাঁ, তো জানা ছিল না। হ্যাঁ, 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 সে আমি গান গান বাজনা করতাম, প্রচুর ছাত্রছাত্রীও ছিল আমার তখন। এবং সেই আচ্ছা, সময়টা আমি বলছি এটা একটা দারুণ দারুণ। ধরো আমি এমনও হয়েছে, তারপরে আমি গ্রুপ থিয়েটার করতাম। গ্রুপ থিয়েটারে অনেক বড় বড় থিয়েটারে আমি সঙ্গীত পরিচালনা করেছি। যেমন তোমার দু একটা আচ্ছা, নামও বলতে পারি। তোমার আচ্ছা, মনে আছে তসলিমা নাসরিন যখন লজ্জা বইটা লিখেছিলেন, হ্যাঁ, হ্যাঁ, সে লজ্জা বইটা ট্রেনে ট্রেনেও বিক্রি হতো। হ্যাঁ, তখন আমি সেই ছাত্র। লজ্জা নিয়ে একটা থিয়েটার হয় কলকাতায়, এবং তার তার প্রধান ভূমিকা অভিনয় করেন নায়িকা সুমিত্রা মুখোপাধ্যায়, হ্যাঁ, সুমিত্রা মুখার্জি। এবং হ্যাঁ, সেই লজ্জা থিয়েটারের সঙ্গীত পরিচালক আমি ছিলাম। আচ্ছা, তারপরে যেমন বাহ, আমাদের নির্বাসন একটা নাটক, এই চন্দন সেন, নাট্যকার চন্দন সেনের নাটক নির্বাসন, সেই হ্যাঁ, নির্বাসনের সঙ্গীত পরিচালক আমি ছিলাম। এছাড়া অজস্র গ্রুপ থিয়েটারের সঙ্গে আমি যুক্ত ছিলাম। বাহ, তা তখন আমি দেখলাম যে আমি আমার প্রচুর অফার এসেছিল যে আমি গান বাজনা করি, প্রচুর ছাত্র ছাত্রী ছিল। এবং আমাদের একটা সে সময় সমাজে একটা ইয়ে ছিল যে মাস্টারমশাই ছাত্রীকেই বিয়ে করবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। এবং সেরকম আমারও প্রচুর ছাত্রছাত্রী অভিভাবক তাদের থেকে প্রপোজাল এসেছিল, কিন্তু আমি একটা জিনিস করেছি, ভেবেছিলাম যে না, এটা আমি করব না।
কারণ তখন না আমাদের ছোটবেলা ঠিক আজকের মতো দুনিয়াটা ছিল না, একটা কেমন ঠিক। ডিসিপ্লিন ছিল, সংসারের একটা অবশ্যই শৃঙ্খলা ছিল। অবশ্যই বাবা মাকে অবশ্যই। দেখতাম, কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাইকে দেখতাম। তো তখন আমি ভাবলাম যে দুজনেই যদি গান বাজনা করি আর রাতের সারা রাত ফাংশন করে বেড়াই, লেখালেখি করি, তাহলে তো আর সংসারটা করা যাবে না, তাহলে সেটা না করাই ভালো। সেই জন্য আমি মা বাবার উপরেই ছেড়ে দিয়েছিলাম, তারাই দেখাশুনো করে আমার বিয়ে দিয়েছেন, এবং আমি থাকতাম গয়েশপুরে, আমার শ্বশুর বাড়ি কুচবিহারে। এইভাবে আমার আচ্ছা, আহ, বিবাহিত অনেকটা জীবন দূরত্ব। হয়। হ্যাঁ দাদা ভাই, একটা কবিতা পাঠ করুন। আচ্ছা, আমি এটা কবিতা পাঠ করুন। কবিতা পাঠ করছি। আমাদের তো, হ্যাঁ আমাদের তো এক জীবনে পুরুষ আর নারীকে এখন মানে অনেকদিন থেকে বলা হয় অর্ধেক আকাশ, তাই না? নারী আর পুরুষ হচ্ছে, আচ্ছা। নারীরা অর্ধেক পুরুষটা হ্যাঁ অর্ধেক মিলে পূর্ণ আকাশ। তার উপর আমার লেখা কবিতা অর্ধেক হ্যাঁ। আধেক আকাশ। আধেক আকাশ। আমি দূর থেকে তোমাকে ঠিক, দেখেছিলাম, করুন। সূর্যের মতো উজ্জ্বলতা আর চাঁদের মতো স্নিগ্ধতা। আমার মনে হয়েছিল দিগন্তকে বশ মানাবেই তুমি। আমি তোমার পাশে পাশেই হাঁটছিলাম, জন্য অপেক্ষায় থাকা রাত জাগা পার্বতী। ভুখা পেটে তুমি একাই ঘুরছো, আমিও ঘরে থাকি। মাঠ ঘাট পথ পাহাড় নদী, প্লাবন বিষের বাতাস, আছি সবখানে পাশেই তোমার, আমি তো আধেক আকাশ। লিখেছিল কবে বিদ্রোহী কবি তার অনুভব দিয়ে, যা কিছু মহান চিরকল্যাণ পুরুষ নারী মিলিয়ে। পাশাপাশি যবে হাঁটতে চেয়েছি পথটা হয়নি সোজা, প্রয়োজনে আমি আধেক আকাশ, তারপরে আমি বোঝা। জীবনের তাপে ক্লান্ত পথে হাতটা রেখেছি কাঁধে, দিশাহারা হয়ে গ্লানি অপমানে মনটা ভরে। ভেঙে যাওয়া বাঁশি বাজালে আর কখনো সুর তোলে না, কষ্ট স্মৃতির স্পষ্ট কথা বাঁশি তো আর বলে না। সর্বদা আমি শুধাই নিজেকে, মেরুদণ্ডটা সোজা ছিল নাকি শুরুতেই ছিল বাঁকা। আমরা কেবল গদ্যে পদ্যে সাহিত্যে ভরা থাকি, কল্পনাতেই আধেক আকাশ, বাস্তবে সব ফাঁকি। ধন্যবাদ। সত্যি তাই, খুব সুন্দর লিখেছেন। তা আপনার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রথম কাব্যগ্রন্থ কত সালে বেরিয়েছিল বলছিলেন? হ্যাঁ, আপনার প্রথম কাব্যগ্রন্থ কত সালে বেরিয়েছিল বলছিলেন? প্রথম 2018। কাব্যগ্রন্থ, দু একক হাজার আঠারো কাব্যগ্রন্থ। সাল হ্যাঁ হ্যাঁ, 2018 2018। সালে। আচ্ছা, আপনার আর 2000, আপনার আপনার হ্যাঁ বলো। পুরস্কার সম্মাননা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার সম্মাননা সম্বন্ধে। আপনি মানে কি কি সম্মাননা পেয়েছেন? কোথায়, কোথা থেকে কি কি সম্মাননা, বাংলাদেশ থেকে কি পেয়েছেন, এখান থেকে কি পেয়েছেন? আমি প্রথম প্রথম একটু। বাংলাদেশ থেকে কাব্যজ্যোতি উপাধি, বাংলাদেশ থেকে 2017-তে কাব্যজ্যোতি পেয়েছিলাম, যেটা আন্তর্জাতিক পুরস্কার। আমি আনতে গেছিলাম চট্টগ্রামে। এবং তারপরে বাংলাদেশে প্রচুর আচ্ছা। পুরস্কার পেয়েছি, কাব্যজ্যোতি, কাব্যতরী, তারপরে সব মনে নেই। আমার পেছনে যে আলমারিটা আমি সরে দেখতে পাচ্ছ, এই সব বাংলাদেশের পুরস্কার, হ্যাঁ হ্যাঁ। সব নাম মনে নেই। আর এখানেও পেয়েছি, প্রচুর পেয়েছি, রবীন্দ্র পুরস্কার। তারপরে এই কদিন আগে আমাকে মহাবঙ্গ সাহিত্য ট্রাস্ট পরিষদ ট্রাস্ট থেকে ওরা জীবনানন্দ দাশ পুরস্কার দিল। তারপরে বিবেকানন্দ পুরস্কার। তারপরে আমি 2018-তে তোমার আমি প্রকাশনা সংস্থা থেকে মাধুরী, আমি যেখান থেকে প্রকাশ করেছিলাম, ওরা আমাকে অন্নদা শঙ্কর রায় পুরস্কার দিয়েছিল। প্রচুর পুরস্কার, সব আমার মনে নেই, এরকম বহু পুরস্কার, যদিও সরকারি পুরস্কার নয় কোনোটা, বেসরকারি পুরস্কার। ঠিক ঠিক। আর সবচেয়ে হ্যাঁ বড় পুরস্কার হচ্ছে, সবচেয়ে আমার বড় পুরস্কার হচ্ছে, আমার অনেক না পাঠক আছে, আমার এত ভালো লাগে যে আমি যাই লিখি তারা ভালো বলে, এইটা আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি যাই লিখি, আমি জানি এই লেখাটা ভালো হয়নি, তাও তারা, এবং নির্দিষ্ট কিছু মানুষ আছে তারা চায় আমার, আমি ওই কমেন্ট পড়লেই বুঝি তারা অনেকদিন পরে আপনার লেখা পড়লাম, আপনি নিয়মিত লেখেন না কেন, এরকম। এইগুলোই আমার সবচেয়ে বড় পুরস্কার।
একটা ফেসবুক সম্বন্ধে একটা প্রশ্ন করি আপনাকে। ফেসবুক, হ্যাঁ, বলো। হ্যাঁ, ফেসবুকে ফেসবুকের আহ, ফেসবুকের কবিতা চর্চা বা সাহিত্য চর্চা নিয়ে আপনার কি ধারণা? ওহ, আ- হ্যাঁ, ফেসবুক নিয়ে প্রশ্নটা কি করছিলে? হ্যালো। হ্যাঁ, বলছি ফেসবুকের সাহিত্য চর্চা, ফেসবুকের যে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফেসবুকের হ্যাঁ, ফেসবুকের সাহিত্য চর্চা সম্বন্ধে আপনার মতামত কি? মানে এই সাহিত্য চর্চার আহ গতি প্রকৃতি বা এর উৎকর্ষতা কতখানি? অবশ্যই আমার কাছে অনেক। কারণ এই যে আমি তোমার সঙ্গে বসে আলোচনাটা করছি, এটা ফেসবুকের দৌলতে। ফেসবুক না থাকলে তোমার সাথে আমার পরিচয় হতো না। ফেসবুক না থাকলে আমার কবিতা মানুষের কাছে পৌঁছাতো না। ফেসবুক না থাকলে মানুষের কবিতা আমার কাছে পৌঁছাতো না, কবিতা লেখা আমার কাছে পৌঁছাতো না। ফেসবুক না থাকলে এত গ্রুপ সাহিত্য তৈরি হতো না, এবং এত গ্রুপ সাহিত্য তৈরি হওয়ার ফল দিয়ে যে আমি যত পুরস্কারের কথাগুলো বললাম একটাও পেতাম না। সুতরাং আমার কাছে, দেখো, সবকিছুরই ভালো খারাপ আছে, কিন্তু আমি খারাপটাকে সেই ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন না ওই গিরিশকে, যে ওই ইয়ের কাছে গিরিশ ওর ওই ভাগ্নেকে বলেছিলেন, হৃদয়কে, ওই রামকৃষ্ণকে ওই গিরিশ ঘোষের নাটক দেখতে যেতে না করেছিল। তো তাতে রামকৃষ্ণ বলেছিলেন, কেন? ও তো ভালো নাটক করে। বলছে না, ওখানে অনেক আজে বাজে কথা বলে, নোংরা কথা বলে। তা বলেছিলেন, তখন উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জলশুদ্ধ দুধ খায়? দুধটাই বেছে নেয়। খারাপ কথাগুলো না নিলি, ভালো কথাগুলোই নিস। সুতরাং আমি সেই মন্ত্রে বিশ্বাসী যে ভালো খারাপ মিলিয়েই থাকবে। আমি খারাপ যদি কিছু হয় বা ভালোই গ্রহণ করলাম, সেটাই বা কম কিসে। এবং সেইটুকু গ্রহণ করার মধ্যে দিয়েই তো আমাদের আমরা যেটুকু প্রতিষ্ঠা লাভ করার সেটুকু করেছি, বা এই যে মানুষের সঙ্গে একটা সম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, এটা তো ফেসবুকের মাধ্যমেই। সুতরাং ফেসবুক আমার কাছে সব, অনেক কিছু। এবং বলতে পারো বর্তমানে আমি চাকরি থেকে অবসর গ্রহণ করার পরে আমার ফেসবুক সর্বস্ব হয়ে আছি, আমি অনলাইন সর্বস্ব হয়ে আছি। ঠিক। আপনার দাদা ভাই, আপনার ছেলে মেয়ে কি করেন? কজন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি আপনার ছেলে মেয়ে কয়টি? মানে কজন? আমার আমার একটি জন। মেয়ে। তারা কি সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা। ও যুক্ত উনি কি নেই, সাহিত্য তবে আমাকে খুব চর্চার সাপোর্ট সঙ্গে দেয়, যুক্ত আমাকে আছেন, খুব বা সাপোর্ট উনি দেয়। সাহিত্য? না, আচ্ছা। মেয়ে? হ্যাঁ। চর্চার মেয়ে সঙ্গে কি যুক্ত করেন? নেই, কিন্তু আমার আমার চর্চাকে হ্যাঁ, খুব বুঝেছি। উৎসাহ দেয়। চাকরি করে। বুঝতে পেরেছি। মেয়ে কি? আচ্ছা। কিসে, মানে কোথায় চাকরি করেন? মেয়ে চাকরি করে, বর্তমানে হ্যাঁ, কোথায়? পুনেতে আছে, মহারাষ্ট্রে।
আচ্ছা, মানে কোন ডিভিশনে, কম্পিউটারে নাকি পুনে, পুনে, কম্পিউটারে? মহারাষ্ট্রের পুনেতে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে কোন ডিভিশনে, কম্পিউটারে? আবার কথা শোনা যাচ্ছে না, মানে কোন? আবার কাটি কেটে ঢুকি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নেটের ভীষণ সমস্যা, আমাদের অনুষ্ঠানটা পুরো মাটি করে দিচ্ছে, বারবার কন্টিনিউ করতে পারছি না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, কেটে যাচ্ছে আবার। হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, বলছি মেয়ে, মেয়ে কোন, মেয়ে মেয়ে কোন ডিভিশনে আছেন মানে? আমি শুনেছিলাম বোধহয় কম্পিউটারে আছেন, নাকি কম্পিউটার ডিভিশনে আছেন, তাই তো? হ্যাঁ, কম্পিউটার না ইঞ্জিনিয়ার। হ্যাঁ, হ্যাঁ কগনিজেন্টে আছে, কগনিজেন্ট কোম্পানিতে আছে। আচ্ছা, 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 বেশ, বেশ। আপনি তো অসংখ্য ম্যাগাজিনে লিখেছেন, যেটুকু আমি জানি অসংখ্য ম্যাগাজিনে লিখেছেন তো। হ্যাঁ আপনার ম্যাগাজিন, সব তারপরে থেকে তোমার কোন? হ্যাঁ, হ্যাঁ আবার হ্যাঁ, কেটে যাচ্ছে, তো প্রশ্ন বোঝা আপনার, যাচ্ছে না। আপনার শুনতে পাচ্ছেন? না এখন শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন? না। মুশকিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনার সব থেকে মানে কোন ম্যাগাজিনে লিখে বেশি আপনি তৃপ্তি পান, মানে কোন কোন ম্যাগাজিনে কবিতা লিখে, কবিতা ছাপিয়ে আপনার ভালো লাগে? শুনতে পাচ্ছেন দাদা ভাই? হ্যাঁ পাচ্ছি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি হ্যাঁ লিটল, হ্যাঁ পাচ্ছি। বলছি লিটল ম্যাগাজিনে, লিটল ম্যাগাজিনে যে হ্যাঁ মানে কোন কোন লিটল ম্যাগাজিনে লিখে আপনি সব থেকে বেশি তৃপ্তি পেয়েছেন? লিটল ম্যাগাজিনে লিখে, কোন যেমন কোন লিটল ম্যাগাজিনে লিখে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছেন, সেরকম কিছু মনে মনে পড়ছে? অনেক লিটল ম্যাগাজিনই আমি লিখি এদেশে বা বাংলাদেশে। যেমন তোমাদের সাহিত্য পরিক্রমা রেকাল সেকালের যে ম্যাগাজিনগুলো বেরোয়, সেগুলোতে লিখে আমার ভালো লাগে, কারণ সেখানে এত ভালো ভালো লেখা জমা পড়ে। হ্যাঁ, আসলে কি, আমি লিখে শান্তি পাই তখনই যখন আমি সেখান থেকে কিছু শিখতে পারি, পড়তে পারি। এমন এমন লিটল ম্যাগাজিন আছে যে যা কবিতা পাঠালো তাই ছাপিয়ে দিল, কিন্তু কিছু কিছু লিটল ম্যাগাজিন আছে তারা কোয়ালিটিটা মেনটেন করে। আমি বলছি না আমি খুব ভালো লিখি, কিন্তু আমি সেখান থেকে শিখতে পারি, পড়তে পারি। এটা এরকম লিটল ম্যাগাজিন আছে, তবে কম সংখ্যায়, কম। ঠিক। আমাদের লিটল ম্যাগাজিনে প্রথম থেকেই আপনি লিখছেন, আমাদের নীল শঙ্খ পত্রিকাতে রেগুলার লিখেন, কৃষ্ণাদির লেখা হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে। আহ, হ্যাঁ আহ, হ্যাঁ। অনেকের লেখা বেরিয়েছে, হুম, কমলদার লেখা বেরিয়েছে, ঋজুরেখা চক্রবর্তীর লেখা বেরিয়েছে। হ্যাঁ। তারপরে বাংলাদেশের একুশে একুশে পদকপ্রাপ্ত কবি অসীম দাসের লেখা বেরিয়েছে। রেগুলার আমরা লিটল অসীম ম্যাগাজিনে সাহা। অসীম সাহা, অসীম হুম, সাহার লেখা বেরিয়েছে। হ্যাঁ, আমরা চেষ্টা করি ভালো কবিদের, যারা প্রতিষ্ঠিত কবি, ভালো কবি হয়তো অনেকেই আছেন, আমরা যারা লিটল ম্যাগাজিনে লিখি অনেকেই আমরা দেখি ভালো লিখেন, কিন্তু যারা প্রতিষ্ঠিত কবি তাদের অনেকের লেখা আমরা লিটল ম্যাগাজিনে নিয়ে আসার চেষ্টা করি। মানে এই চেষ্টা হয়তো আপনাকেও আমরা পাই সাথে, অনেককেই সাথে পাই। তো তাদের কাছে, দেখো সবার দেখো, কাছে হয়তো আমি লিটিল ম্যাগাজিন হ্যাঁ, হচ্ছে সাহিত্যের আঁতুর ঘর। লিটিল ম্যাগাজিন হ্যাঁ, হচ্ছে সাহিত্যের আঁতুর ঘর। তুমি যত বড় হ্যাঁ, কবি সাহিত্যিক দেখবেন যারা খুব প্রতিষ্ঠিত, তারা প্রত্যেকেই ওই লিটিল ম্যাগাজিনে লিখতে লিখতেই কিন্তু বড় করে হাত পাকিয়েছেন, বড় হয়ে এসছেন। সুতরাং লিটিল হ্যাঁ, ম্যাগাজিন হচ্ছে শ্রদ্ধার জায়গা, ভীষণ শ্রদ্ধার জায়গা। হ্যাঁ, যেসব, একদম তাই। যদি কেউ লিটল ম্যাগাজিনকে অবজ্ঞা করে তাহলে সে খুব ভুল করবে। আমি লিটল ম্যাগাজিনের লিখতে খুব উৎসাহী, যে কোনো লিটল ম্যাগাজিন। এবং সেটা কেননা সেটা মানুষ, আহ গ্রাম বাংলার মানুষ বলো বা মফস্বলের মানুষ বলো বা খুব সাধারণ মানুষ, যারা অনেক টাকা দিয়ে মোটা মোটা বই কিনে পড়তে পারে না, তারা কিন্তু এই বইগুলো পড়তে পারে, তারা সাহিত্যের চর্চার মধ্যে ঢুকতে পারে।
সুতরাং লিটিল ম্যাগাজিন হচ্ছে, আমি এক কথায় বলি যে সাহিত্যিকদের আঁতুর ঘর। ওখান থেকেই সাহিত্যের জন্ম হয়, সাহিত্যিক সৃষ্টি হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার আমার মতে, আমার ভাষায় লিটল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যের প্রাণ ভ্রমরা। তো একদম। হ্যাঁ, এখান থেকেই সবার উঠে আসা। তো হ্যাঁ, সবার। লিটল লিটল ম্যাগাজিন, অনেকেই লিটল ম্যাগাজিন বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কেউ নিজের পয়সা খরচ করে, বা কারো কোনো সংগঠনের নিজেদের অ্যারেঞ্জমেন্ট করে, তাদের ফান্ড তৈরি করে সেখান থেকে লিটল ম্যাগাজিন করছেন। আবার কেউ হয়তো সমবায়ের মাধ্যমে লিটল ম্যাগাজিন চালাচ্ছেন। তো লিটল ম্যাগাজিন বিভিন্ন ভাবে চলছে। অনেকেই সমালোচনা করেন লিটল ম্যাগাজিন নিয়ে, ও 100 টাকা চাইছে, 200 টাকা চাইছে। তো এগুলো প্রতিনিয়ত থাকবে। বিভিন্ন মানসিকতার আমাদের রয়েছেন, তাদের বিভিন্ন রকম মতামত। হ্যালো। তো লিটল ম্যাগাজিনই হচ্ছে এক আঁতুর ঘর। হ্যাঁ দাদা ভাই, লিটল ম্যাগাজিনই অ্যাকচুয়ালি সাহিত্যের আঁতুর ঘর, সবার উঠে আসা। আর একজন প্রথমের দিকে যারা লেখালেখি শুরু করেন, তাদের কাছে লিটল ম্যাগাজিনটা আহ, একটা উৎসাহ উৎসাহদানের জায়গা, যে উনার একটা হ্যাঁ, এই পত্রিকাতে লেখা বেরিয়েছে, আমার একটা এই পত্রিকাতে লেখা বেরিয়েছে, তার মানে আমার লেখার গ্রহণযোগ্যতা রয়েছে। এটা লিটল ম্যাগাজিনই প্রথমে মান্যতা দেয়। অবশ্যই। যাই হোক দাদা ভাই, আপনার কবিতা শুনি এখন। আপনি কবিতা পাঠ করুন। আচ্ছা, বড্ড আমার বেশি আপনি পরপর 2-3টে একটা কবিতা পাঠ কবিতা করুন। পাঠ করি। আপনি পর হ্যাঁ, আপনি আচ্ছা, পরপর কয়েকটা কবিতা পাঠ করুন, আচ্ছা, কারণ অনেক অনেকক্ষণ আমরা কথা বলেছি। আরো কিছু কথা রয়েছে জানবো, কিন্তু কবিতা শোনা কম হলো আচ্ছা। আজকে, একটু নেটের সমস্যার জন্য। আপনি কবিতা 2-3টে কবিতা পড়ুন হ্যাঁ, পরপর। আচ্ছা, এবারের কবিতা হচ্ছে অমল কান্তি। অমল কান্তি, তোমায় আমি ভালোবেসেছিলাম, তোমার চোখে আমার ভুবন দেখতে চেয়েছিলাম। সত্যি করে বলো, ভেবেছিলে কোনোদিনও, নাকি মনটা পড়ে আমার জন্য তোমারও এখনো? অমলকান্তি, জানি না আজ কোথায় তুমি থাকো, নানান কাজের মধ্যে কি আর আমার খবর রাখো? শুনছি এখন তোমার নাকি অনেক খ্যাতিমান, আমি কিন্তু যেমন ছিলাম আজও ঠিক সমান। শুধু মাথার উপর যায় কখনো রূপলি রং দেখা, চোখের নিচে যাচ্ছে দেখা ছোট্ট বলি রেখা। আজও আমার তোমার জন্য মনটা ভীষণ পড়ে, অমলকান্তি কোথায় আছো জানতে ইচ্ছা করে। আমাদের এই গ্রামের শেষে ছোট্ট নদীর পরে তেমনি আছে বাঁশের সাঁকো, এখন নড়ে চড়ে। আমবাগানের পথের পাশে বড় দিঘির পারে আমার জন্যে থাকতে বসে ছোট্ট ঝোপের ধারে। দিঘিটা ঠিক তেমনি আছে, ঝোপটা শুধুই নেই, মাঝে মধ্যেই আসি দেখে প্রাণের টানেতেই। অমলকান্তি, ইচ্ছে করে তোমার কাছে যাই, শহরে কোন প্রাসাদ তোমার ঠিকানা তো নাই। অমলকান্তি, আমি এখন একলা গাঁয়ে থাকি, বাবা গেছেন অকালেতে আমায় দিয়ে ফাঁকি। জানতো বাবা তুমি আছো, আমার চিন্তা নাই, অকারণে মনটা পড়ে মনের উপর ছাই। পেটের জ্বালা মানে না, তাই মধ্যরাতে সাজি, বেঁচে থাকার জন্য শুধুই জীবন রাখি বাজি। জানি তোমার সময় তো নেই শুনতে জীবন কথা, অমলকান্তি ভুলতে তোমায় বারে বুকে ব্যথা। অমলকান্তি, অমলকান্তি, একটি বারের লাগি, চোখের দেখা দেখবো তোমায়, এইটুকু তো মাগি। বুকের মধ্যে হুহু করে মনটা শুধুই পড়ে, ভাবো কি আর আমার কথা জানতে ইচ্ছে করে। বুকের মধ্যে হুহু করে মনটা শুধুই পড়ে, ভাবো কি আর আমার কথা জানতে ইচ্ছে করে। অমলকান্তি হচ্ছে আমাদের সমাজের বিবেক। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, পড়ুন। আমি একটা দ্বিতীয় কবিতা পড়ছি, একটা অন্যরকম। কবিতার নাম হ্যাঁ। কোকিলা। হুম।
হায় কোকিলা, এডাল ওডাল বেড়াস ঘুরে ঘুরে, একবারও কি হয় না মনে বসি নিজের ঘরে? গাছে গাছে কত বাসা দেখিস যখন চোখে, স্বপ্নগুলো একে একে ভিড় করে না বুকে? মধুর সুরে গান গেয়ে যাস এ বনে ও বনে, ফাগুন বাতাস বয় না কি তোর পাগল পাড়া মনে? সবাই আসে ফিরে ফিরে তাদের সুখের নীড়ে, তোর কি তখন তাদের দেখে দুঃখেতে মন পড়ে? শিখিলি না তুই বাদ্যে বাসা, তাই পেলি না প্রাণ, অথচ তুই মধুর সুরে গাইলি কত গান। বসন্তেরই ফাগুন হাওয়ায় উদাস হয়ে থাকিস, শিমুল পলাশ রঙের টানে কাউকে ভালোবাসিস? ছানাগুলো পায় না রে তোর স্নেহ ভালোবাসা, পরের বাসায় জন্ম নিয়ে শৈশবেই হতাশা। কোকিলা তোর সবই ছিল, রূপ যৌবন যত, তবুরে তোর হলো না ঘর আর সকলের মতো। উড়ে উড়ে বেড়াস রে তুই এ বনে ও বনে, হয়তো কোথাও দুঃখ ব্যথায় কাঁদিস সঙ্গোপনে। এমনি করেই কাটলো জীবন, বাঁধলি না সংসার, গানের সুরেই থাকলি মেতে, করলি জীবন পার। এমনি করেই কাটলো জীবন, বাঁধলি না সংসার, গানের সুরেই থাকলি মেতে, করলি জীবন পার। ধন্যবাদ। দারুণ লাগলো, দারুণ দারুণ। আমি আরেকটা কবিতা পড়ে নিই। হ্যাঁ, পড়ুন। কবিতার নাম ছেড়েছি তো অনেক কিছু। ছেড়েছি তো অনেক নিয়ম ছিল আগে যত, এখন যেসব মানছি নিয়ম নয়তো আমার মতো। পরিস্থিতি বদল হলে আমিত্বের হয় ভয়, মনে নিতে না পারলেও সব মেনে নিতে হয়। ছেড়েছি তো মনের মধ্যে স্বপ্ন যত ছিল, কখন সেসব উধাও হলো, কে তা কেড়ে নিল? স্বপ্ন এখন আর দেখি না, হারিয়ে গেছে কবে, বাস্তবটা বড়ই কঠিন, পাল্লা দিতে হবে। ছেড়েছি তো হৃদয়ে ভরা যত ছিল আশা, মনের মধ্যে রাখা ছিল আমার ভালোবাসা। এখন ভালো লাগে না আর, সবকিছুতেই ফাঁকি, কাটছে আলো কাটছে আধার, নেই তো কিছুই বাকি। ছেড়েছি তো গোলাপ হাতে তোমার কাছে যাওয়া, আজকে যখন ভাবছি মনে হলো না তো পাওয়া। জীবনের ওই হিসাব সে কি সবটাই ভুল ছিল? মিলতো না ঠিক অঙ্ক তখন, এখন মিলে গেল। ছেড়েছি তো কণ্ঠ ছেড়ে ভাটিয়ালি গান, রবীন্দ্রনাথ নজরুল আর লালন ছিল প্রাণ। ছেড়ে দিয়ে সবকিছু আজ আমি বেঁচে আছি, হয় না সাহস পৌঁছাতে তাই তোমার কাছাকাছি। ছেড়ে দিয়ে সব কিছু আজ আমি বেঁচে আছি, হয় না সাহস পৌঁছাতে তাই তোমার কাছাকাছি। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। গত বছর বইমেলাতে, কলকাতা বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে হুম। আপনার সম্পাদনায় একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, হ্যাঁ, কবিতা রাঙিনায় নাম। কবিতা রাঙ্গিনায়, যেখানে কবিতা 5 জনের বোধহয় কবিতা ছিল। হুম, তার মধ্যে হুম, কৃষ্ণাদির লেখা ছিল, আর কমল দে শিকদারের লেখা ছিল, হ্যাঁ, আপনার লেখা ছিল, আমারও বোধহয় হ্যাঁ, ওখানে স্থান পেয়েছিল কয়েকটি লেখা। হ্যাঁ, তোমার তো লেখা ছিল। হ্যাঁ, তো আপনি সেখানে একটা পুরস্কারও পেয়েছিলেন, আনন্দ হুম, পুরস্কার। আহ, হ্যাঁ। তো যখন পুরস্কার পান তখন কেমন লাগে? সাহিত্য জগতে এসে কি আপনার সাহিত্য জগতে আসা, সাহিত্য চর্চা সার্থক হয়েছে বলে মনে হয়? দেখো, কেমন লাগে? পুরস্কার পেতে সবারই ভালো লাগে। এটা তো আমার মনে হয় না যে কারোর ভালো লাগে না, এটা হতে পারে না। কেননা সম্মানীয় হতে, কেননা হ্যাঁ, আমাদের দুটো জিনিস হয়। একটা হচ্ছে গিয়ে আমি সম্মান পেয়ে যেমন সম্মানিত হই, আবার হ্যাঁ, কাউকে সম্মান করতে পেরেও সম্মানিত হই। এটা হ্যাঁ, মনে রাখা মনে রাখা দরকার যে আমি শুধু সম্মান পেলেই কিন্তু সম্মানিত হই না,
আমি কাউকে সম্মান দিতে পারলেও আমি সম্মানিত হই। সুতরাং এই দুটোর একটা মেলবন্ধন যখন ঘটে তখন ভালো লাগে। সেই অনুভবটা অত্যন্ত মধুর, অত্যন্ত ভালো লাগা অনুভব। এবং পুরস্কার তো বহু পুরস্কার পেয়েছি, বহু পুরস্কার পাই, এখনো বহু পুরস্কার। জানি না কতদিন লিখতে পারবো, কতদিন আদৌ পুরস্কার পাওয়ার মতো লিখতে পারবো কিনা, কিন্তু পুরস্কার পেতে কার না ভালো লাগে, সকলের যেমন লাগে আমারও ভালো লাগে। এই প্রসঙ্গে বলি, এই পুরস্কার প্রসঙ্গেই বলি, এই যে সাহিত্য গ্রুপ, মানে অসংখ্য সাহিত্য গ্রুপ প্রতিনিয়ত হ্যাঁ, প্রতিনিয়ত প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, সেরা সেরা পুরস্কার, এই যে পুরস্কার আমারও ভালো লাগতো একসময়, আমিও প্রচুর ইভেন্টে ইয়ে করেছি। এখন ভাবি এটা এর মানে এই দিকটা কি কিরকম লাগে, মানে একজন যিনি আপনার কবিতা বিচার করছেন, তিনি কি সঠিক বিচার করতে পারছেন? এর এর উপর আপনার কি মতামত? মানে ধরুন কেউ আপনাকে একটা কবিতা আপনার লিখলো, আপনার কবিতা যেহেতু অনেকের সঙ্গে বেরিয়েছে, অনেক নামি দামি কবিদের সঙ্গে লিখেছে, এপার বাংলা ওপার বাংলা, বিভিন্ন বই পত্র পত্রিকাতে ছাপা ছাপা হয়েছে। তো তারপরে যখন কোনো কবিতা, কেউ একজন আপনার কবিতা নিয়ে সমালোচনা করলো, বা সমালোচনা ঠিক করলো না, পুরস্কার হয়তো আপনাকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হলো। আমি যদিও দেখেছি আপনি সবই প্রথম পুরস্কার বা সেরা পুরস্কারই পান, রেগুলার হয়তো তিনটে চারটে আপনার পুরস্কার আসে আপনার বিভিন্ন গ্রুপ থেকে। আপনার ওয়ালে আমি রেগুলারই দেখি যে বিভিন্ন গ্রুপ থেকে প্রথম পুরস্কার, সেরা পুরস্কার এরকম আছে। তবুও বলছি, এটা প্রসঙ্গ থেকে বেরিয়ে, আপনি ধরুন কোনো একটা গ্রুপ থেকে পুরস্কার পেলেন, দ্বিতীয় পুরস্কার বা সেরা পুরস্কার পেলেন না, তখন কেমন লাগে? না আমার একদম কোনো পার্থক্য লাগে না, কারণ সব সেরাই আমি হব কেন? সেরারও তো সেরা আচ্ছা, আছে, ভালোরও তো ভালো আছে। আর যদি নাই থাকতো তাহলে আমারও কোনো গুরুত্ব থাকতো না, আমাদের কারোরই গুরুত্ব থাকতো না। ঠিক। সুতরাং আমি কখনোই তাতে আমার কোনো কষ্ট হয় না বা অভিমানও হয় না। আমি যদি কোথাও পঞ্চম পুরস্কার পাই, আমার নিশ্চয়ই ভেবে নিতে হয় যে আমার আগে যে চারজন পেয়েছে তারা আমার চেয়ে উপযুক্ত বা ভালো লিখেছে, তারা সেই জন্যই পেয়েছে, আমি পঞ্চম এখানে পেয়েছি। আবার এই একই কবিতা কোনো গ্রুপে গিয়ে প্রথম পুরস্কারও পেয়েছি। সুতরাং এই দিয়ে আমার কোনো খুব একটা ভাবাবেগ হয় না, বা আমি এই নিয়ে কোনো চিন্তাও কখনো করিও নি। তবে যে কোনো পুরস্কারই, সেটা তারা, আমি তাদের যারা পুরস্কার দিচ্ছে তাদের আমি নিশ্চয়ই উপযুক্তই মনে করি, কেননা তা না হলে আমাকে পঞ্চম দিলে কোনো, সেরাও তো দিতে পারত। তার মানে তারা নিশ্চয়ই সঠিকভাবেই বিবেচনা করে পুরস্কার দিয়েছে। সেখানে আমার কোনো অভিমান, কোনো দুঃখ, রাগ, ক্ষোভ কিছুই নেই। বাহ, খুব ভালো। সাহিত্য চর্চায় আপনি যেহেতু এখন সব থেকে বেশি সময় দেন কবিতায়, মানে কাব্য চর্চাতে, তো এই কবিতায় আপনার কোন কোন বিষয়গুলো, মানে সমাজের কোন কোন বিষয়গুলো আপনাকে বেশি নাড়া দিয়ে যায়? কোন কোন বিষয়ের উপর আপনি বেশি কবিতা লিখতে পছন্দ করেন? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। আমার ইচ্ছে করে যে আহ, সমাজের যে অবহেলাগুলো, নিপীড়িত মানুষের উপরে যে অবহেলা, বঞ্চনা, শোষণ এগুলো চলছে, সেগুলো আমাকে খুব বেশি করে টানে। এবং তার উপরে আমার খুব লিখতে ইচ্ছা করে। যেমন ধরো ওই যে ধর্ম নিয়ে বা আম, জাত নিয়ে বা এই সমস্ত নিয়ে তোমার যে সমস্ত আহ, বিচ্ছিন্ন ঘটনা সমাজে দেখতে পাই, সেগুলো আমার মনকে খুব নাড়া দেয়। এবং আমি চেষ্টা করি তার উপরে কিছু না কিছু লিখতে। এটা আমি চেষ্টা করি সবসময়। এই যে ধরো আমরা যে একটা অবস্থার মধ্যে দিয়ে চলছি, এই যে একটা কোভিড-19, মানে একটা মারাত্মক একটা মহামারী, এবং এর উপরে মানুষের কি দুরবস্থা, মানুষের কি ভাবে তারা জীবনযাপন করছে। আমরা যারা শহর কেন্দ্রিক মানুষ বা ছোটখাটো চাকরি বাকরি করেছি, তারা ঠিক অতটা বুঝতে পারি না, কিন্তু প্রান্তিক এলাকার মানুষ অত্যন্ত কষ্টে আছে, তারা খেতেও পাচ্ছে না। এইসব জিনিসগুলোই না লেখার সময় আমাকে একটু বেশি টানে। আমি দেখেছি যে যে মা জন্ম দিলেন, এবং একটা সময় এসে আমি যখন সেই মাকে আমার দেখাশোনা করার কথা, তখন মাকে তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে, গর্ভধারিণী মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। এবং সেই মা কি অসহায়, যে একদিনকে না খেয়ে তার খাবারটা আমার জন্য রেখে দিত, আর আজকে সে একটু খিদের জ্বালায় মানে থাকতে পারছে না, তাকে সেই অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, বা তার সম্পত্তি টা নিয়ে নেওয়ার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। এই ঘটনাগুলো আমাকে খুব টানায়।
এবং আমি এর উপরেই অনেক লেখা লিখি বা লিখতেও ভালো লাগে আমার। বাহ, ঠিক তাই, খুব সুন্দর। এটাই এটাই অ্যাকচুয়ালি কবি সত্তাকে, সাহিত্য সত্তাকে নাড়া দিয়ে যায়। আপনি দাদা ভাই, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করতে ইচ্ছে করছে। আপনি বাবা, এই সাহিত্য চর্চার, আপনার এই সময়ে, সময়কালে আপনি প্রেমের কবিতা কিরকম লিখেছেন? অনেক 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 তোমাকে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, প্রেমের কবিতা শুনবো। দাঁড়াও, শোনাচ্ছি। আমরা সবাই শুনবো। আমরা আহ, আমার যতজন পাঠক বন্ধু উপস্থিত আছেন বা পরবর্তীকালে শুনবেন, তারা সবাই শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আপনার বিভিন্ন ঠিক। ধরনের বিভিন্ন দিকগুলো, কবিতার দিকগুলো, কাব্যচর্চার বিভিন্ন দিকগুলো আমরা সবাই শুনতে চাই। এই প্রসঙ্গে বলি, হ্যাঁ, আহ, একটা কমেন্ট এসছে। ভুতুম আহ, শ্রী শুভ আছেন আমাদের সঙ্গে, লাইভে আছেন। উনি বলছেন, অনেক গ্রুপ, অনেক পরিচালনা মণ্ডলী আছেন, অ্যাডমিন আছেন, ভীষণ ভাবার বিষয়। হ্যাঁ, ভাবার বিষয় তো রয়েইছে। অবশ্যই আপনার সঙ্গে সহমত। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন। সবুজ ভাই এসছে, সবুজ জানাও সঙ্গে এসছে, শুভকামনা। কবিতা ভালোবেসে উনিও আছেন সঙ্গে। বাণী ব্যানার্জি বলছেন, মন ভরে গেল। বিশ্বজিৎ রায় আছেন, খুব সুন্দর আলোচনা, ভালো লাগলো। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দাদা ভাই বলুন। হ্যাঁ, তাহলে পড়ুন একটা পড়ুন। একটা কবিতা পড়ি, কৃষ্ণকলি। হ্যাঁ পড়ুন, কবিতার বেশ নাম কৃষ্ণ। বেশ বেশ। কৃষ্ণকলি, কৃষ্ণকলি ডেকেছিলাম প্রথম যেদিন আমি, মুচকি হেসে দুষ্টু চোখে তাকিয়েছিলে তুমি। হয়তো সেদিন ভাবিয়েছিল তোমার প্রথম দেখা, সাথী ছিল বালির পাহাড় আর সুবর্ণ রেখা। কৃষ্ণকলি, জানি নে আজ কোথায় তুমি থাকো, হাজার কাজের মধ্যে কি আর আমায় মনে রাখো? আজকে কেন হঠাৎ করে পড়ছে তোমায় মনে, কত কথা বলেছিলাম তোমায় সঙ্গোপনে। ঝড়ের রাতে ভোরবেলাতে আম কুড়োতে যাওয়া, আম কুড়োনোর ছল করে সেই একটু তোমায় ছোঁয়া। ফাগুন মাসের দোলযাত্রায় রঙের ছড়াছড়ি, রং মাখিয়ে দিলাম বলে দিলে আমায় আড়ি। ঝড় উঠেছে কালবৈশাখী, উড়িয়ে দিয়ে ধুলো, ছুটছ জোরে বাড়ির দিকে চুল এলো মেলো। ঝড়ঝড়িয়ে বর্ষা নামে জল জমেছে পথে, দেখতে যাওয়া নদীর ধারে দুইজনে একসাথে। লুকিয়েছিলে সূক্ষ্ম কোণে হয়তো মনের ঘরে, কৃষ্ণকলি কেমন আছো জানতে ইচ্ছে করে। সংসারেতে কজন আপন, কজন তোমার পর, আমি কিন্তু তেমনি আছি, পাইনি কোনো ঘর। চুলেই শুধু পাক ধরেছে, দৃষ্টি ঝাপসা হলো, কেমন আছো কৃষ্ণকলি তোমার কথা বলো। জীবন প্রদীপ নিভু নিভু, আর কটা দিন বাকি, তুমি আমার সব সত্যি, আর তো সবই ফাঁকি। জীবন প্রদীপ নিভু নিভু, আর কটা দিন বাকি, তুমি আমার সব সত্যি, আর তো সবই ফাঁকি। বাহ, ভীষণ 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 ভালো লাগলো। অসা- অসাধারণ কবিতা, বেশ ভালো লাগলো। আচ্ছা, আর তা একটা কবিতা এখন, শোনাই। হ্যাঁ 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 শুনবো। পড়ুন। কবিতার নাম হচ্ছে
কবিতার নাম হচ্ছে প্রথম প্রেম। হুম। তোমার সঙ্গে আমার দেখা রাঙামাটির পথে, হুম। সেদিন ছিল শ্রীপঞ্চমী, মেঘলা পথে যেতে, পরনেতে ছিল তোমার বাসন্তী রং শাড়ি, একলা পথে দৃষ্টি উদাস, চলেছিলে বাড়ি। তখন তুমি অষ্টাদশী, প্রথম শাড়ি পরা, মেঘ ঘন কালো এক রাশ চুল পিঠেতে এলিয়ে ছাড়া, আর চোখে তোমার লুকিয়ে দেখেছি, সেই তো প্রথম দেখা। জানি না তুমিও দেখেছিলে কিনা, তাই কি মনেতে রাখা। তারপর থেকে ওই পথটাই সব থেকে ভালোবাসা, সেই পথ ধরে শুরু হয়ে গেল দুজনের যাওয়া আসা। অবুঝ হৃদয় কত কল্পনা, ঘুম নাহি আসে চোখে, প্রথম চিঠি পথে রেখে যাই, বলা হয়নি তো মুখে। চোখে চোখ রেখে কত কথা বলা, সেই তো জীবন শুরু। অজানা ভয়েতে শিহরণ জাগে, বুক কাঁপে দুরু দুরু। তবুও দেখা লুকিয়ে পথে, সাঁকোর ধারে কখনো, একদিন শেষে চলে গেলে দূরে, আমি তো খুঁজি এখনো। আজকে যখন সেই তোমাকে হঠাৎ দেখতে পেলাম, সেই তুমি নাকি এই তুমি সেই, মনকে তাই শুধালাম। চন্দন আঁকা ছোট্ট কপালে কুমকুম টিপ পরা, লাল চেলিতে সাজানো তোমাকে সানাইয়ের সুর ভরা, নতুন আবেশে বিভোর সিঁথিতে সুখের সিঁদুর দিয়ে, নবজীবনের যাত্রাপথে চলেছ তুমি এগিয়ে। যেখানেই থাকো যার কাছে থাকো, সুখের আঙিনা জুড়ে, আমি চলে যাব অজানার পথে কোনো অচেনার ভিড়ে। ব্যর্থ জীবন শুধাই নিজেকে, আমি কি হৃদয়হীন, নাকি আলেয়ার পিছে অকারণ ছুটে হারিয়েছি এতদিন। বাহ, ধন্যবাদ। হৃদয়ের হৃদয়ের অনুভূতি দিয়ে লেখা, খুব সুন্দর লিখেছেন। আমাদের এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আমরা যে শুরু করলাম, এই অনুষ্ঠানের অনুষ্ঠানটি কেমন লাগছে, মানে কেমন আহ, এই সিদ্ধান্তটি কি আমাদের ঠিক নেওয়া হলো? মানে খুব সঠিক সিদ্ধান্ত। এই যে ডকুমেন্টারি কারণ টাইপের এক একজন কবিকে নিয়ে আসব এবং তাদের সম্বন্ধে আমরা আলোচনা করব, তাদের সঙ্গে আলোচনা করব, আড্ডা মারবো, তাদের কবিতা শুনবো, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, এটা কিরকম, মানে এটা কি সিদ্ধান্তটা কি ঠিক? খুব সঠিক সিদ্ধান্ত, কারণ আমি তো বহু লাইভ প্রোগ্রামে করি, বা অনেক লাইভ প্রোগ্রাম এখন নাও করে দিচ্ছি, কারণ নেটের সমস্যা হয়। আর সবচাইতে মানে এটা ঠিক বলে বোঝাতে পারবো না, ধরো 4 জন 5 জন নিয়ে 1 ঘন্টার লাইভ প্রোগ্রাম, সেখানে এই ব্যাপারটা হয় না। একজন হ্যাঁ। কবি বা একজন সাহিত্যিক, তিনি কেন সাহিত্যিক হলেন, তিনি কেন কবিতা লিখছেন, তার কবিতা লেখার উৎস কোথায়, বা তার যে মনের কথা। কারণ আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন, নতুন প্রজন্মের কাছে আমাদের কিছু রেখে যাওয়া উচিত। কারণ তারা কোথা থেকে শিখবে, তারা অনুপ্রেরণা কিভাবে পাবে, তারা এই প্রোগ্রামগুলো দেখে অনুপ্রাণিত হবে যে ওই লোকটা তো ওইভাবে শুরু করেছিল, এর তো শুরু করার কোনো মাস্টারমশাই লাগে না, কবিতা শেখার তো কোনো স্কুল হয় না, কবিতা লেখার তো কোনো মাস্টারমশাই লাগে না, সুতরাং কিভাবে শুরু করব। সুতরাং এটা যেমন একদিকে মানে এই অনুষ্ঠানটা করার মধ্যে দিয়ে তাদের পক্ষে ভালো, তেমনি যারা অনুষ্ঠানটা দেখছেন তারা একটা মুগ্ধতার মধ্যে থাকেন, মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেমন লাগে, ভালো লাগে। আমাদের একটা বিষয় কি, আমি ছোটবেলা খুব ভাবতাম যে উত্তম কুমার দেখতে ভালো, এত সুন্দর, তিনি বোধহয় সবচেয়ে ভালো জিনিস খান, তিনি বোধহয় সবচেয়ে দামি জামা কাপড় পরেন, তিনি বোধহয় সবচেয়ে দামি বাড়িতে থাকেন। এরকম আমাদের এই যারা সাহিত্য জগতেও আছে তাদের সম্পর্কেও কিন্তু নতুনদের একটা এরকম ধারণা থাকে, বাবা উনি এত ভালো লেখেন, কত না কিছু করেন, উনি কি না করেন, উনি কখন পড়াশোনা করেন, হয়তো সারা রাত জাগেন, নানা রকমের তাদের একটা মনের মধ্যে জিজ্ঞাসা থাকে। এই হ্যাঁ, ধরনের অনুষ্ঠানগুলো দেখলে থাকে। আহ, তা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখলে না তাদের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ভয়টা কেটে যায়, তাদের যে ভয়টা ভীতিটা কেটে যায়। তবে আমি প্রশ্নটা যখন তুললে তখন একটা কথাই বলবো যে এই ধরনের অনুষ্ঠান ভীষণ করা দরকার। আমি প্রায় আমাদের ধরো বর্তমানে প্রায় 50,000 সাহিত্য গ্রুপ আছে, প্রায় 50,000, বেশি ছাড়া কম না।
হুম। এবং তার মধ্যে খুব খারাপ লাগে যখন দেখি 5-6জনকে নিয়ে 1 ঘন্টার একটা অনুষ্ঠান, একজনকে একটা কবিতা বলতে বলে বসিয়ে রাখলো, আবার হয়তো 15 মিনিট পরে তাকে আবার জিজ্ঞেস করলো। এই তাতে তো দর্শকরা কিন্তু মজা পায় না। দর্শকরা কিন্তু একজনকে হলে তাদেরও ভালো লাগে, খারাপ লাগলে খারাপ লাগে, ওই লোকটা অনুষ্ঠান করে গেল, ভালো লাগেনি। আবার ভালো লাগলে ভালো লাগে, কিন্তু এই খারাপ লাগাটাও একটা ভালো। আমি মনে করি হারার থেকেও একটা শিক্ষা নেওয়া যায়। মানুষ শুধু জিতলেই যে আনন্দিত হয় তা না, আমি হেরেও অনেক সময় আনন্দ পাই। আর আমি সত্যি কথা বলছি, এটা বাড়তি কথা নয়, আমি হারতে খুব ভালোবাসি। কারণ আমি জানি আমি হেরে যাওয়া মানে ওইটুকু আমি এগিয়ে থাকলাম, আমার একটা সমালোচনা ঠিক। হওয়া মানে ওইটুকু আমি এগিয়ে থাকলাম, মানে আমি বুঝতেই পারলাম যে আমার এখানে থামা উচিত, বা এখান থেকে আমার পরিবর্তন করা উচিত, আমার পথ পরিবর্তন করা উচিত। সেই হ্যাঁ। জন্য এই ধরনের এই একক অনুষ্ঠানগুলো তোমরা করছো, এর জন্য তোমাদের আমি ধন্যবাদ জানাবার আমার ভাষা নেই। এটা আর কোনো গ্রুপ এখনো পর্যন্ত এভাবে করেনি, অন্তত 2-3জনকে নিয়ে করলেও করে, কিন্তু সেটা না, একজনকে নিয়ে করলে, এবং তারও তো কিছু বলার থাকে, কিছু মেসেজ থাকে, এবং তার কাছ থেকেও কিছু মেসেজ পাওয়ার থাকে। এই জায়গাগুলো এই একক অনুষ্ঠান করলেই ভালো হয় এবং সুন্দর হয়। এটা তোমাদের এই সাধুবাদ জানাচ্ছি, তোমাদের এই প্রয়াসকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা এটাই যে এটা একটা ডকুমেন্টারি হয়ে থাকবে, মানে তথ্য মূলক হয়ে থাকলো। এটা যারা পরবর্তীকালে দেখবেন তাদের ভালো লাগবে, শিক্ষণীয় ব্যাপারগুলো অনেকগুলো জিনিস থাকবে। তো সেই জন্যই করা। তবে আপনার ওপিনিয়নটা পেয়ে বা আপনার মতামতটা পেয়ে আমি সত্যি খুব ধন্য মনে করছি। এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামের প্রথম আপনি আমাদের অতিথি কবি। তো সুতরাং আপনার কাছ থেকে এই মতামতটা আমার ভীষণ নেওয়ার ছিল, জরুরি ছিল। আমার ভালো লাগলো যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। রমেশ একদম ঠিক কথা বলেছেন, ঠিক কথা। আহ, সবুজ জানা উনি বলছেন ঠিক। হ্যাঁ, এইভাবেই এগোবো আমরা। সপ্তাহে আমরা এপার বাংলা ওপার বাংলার কবিদেরকে নিয়ে আসব, এবং তাদের সম্বন্ধে আমরা জানবো। অনেক অজানা বিষয় আমাদের জানার আছে, অনেক জানার জিনিস, জানার বিষয় রয়েছে ওনার সম্বন্ধে। সেগুলো আমরা সবার কাছে তুলে ধরবো। ওনার কবিতার বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরবো, কিরকম উনি সাহিত্য চর্চা করেন, কোন কোন দিকে সাহিত্য চর্চা করেন, মানে কোন সাহিত্য দিক বিষয়গুলো ওনাকে বেশি নাড়া দিয়ে যায়, এগুলো শুনবো। আচ্ছা দাদা ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে হচ্ছে এটা, যে আপনি কখন লেখেন? আপনি কখন লেখেন, মানে লেখার সময়টা আপনার কখন? সন্ধ্যের মানে পরে। সন্ধ্যের পরে? না সন্ধ্যের পরে। এখন, হ্যাঁ, বলো। এখন তো এখন তো আপনার যেহেতু আপনি অবসর নিয়েছেন, সুতরাং আপনার সময় দিনেও প্রচুর রয়েছে। তো আপনি সব থেকে বেশি পছন্দ করেন সন্ধ্যেবেলা লিখতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার সন্ধ্যেবেলা লেখাটা না, আমার অনেক সময় রয়েছে, মানে আমি একটু আড্ডাও মারি, একটু আড্ডা ও মারি। এই আমি যে আবাসনে থাকি, সেই আবাসনে আমার অনেক মানুষ আছেন, তাদের সঙ্গে আড্ডা আচ্ছা মারতে ভালো লাগে। আমার কিছু ফুল আচ্ছা গাছ আছে, সেগুলো যত্ন করতে হয়, সেগুলোর জন্য আচ্ছা। সময়গুলো কেটে যায়। আমার একটা পাখি আছে, সে পাখি আমার সঙ্গে খুব গল্প করে। তার আচ্ছা সঙ্গে গল্প না করলে তার অভিমান হয়। হ্যাঁ, একটা টিয়া আচ্ছা। পাখি আছে, তার সঙ্গে কথা না বললে তার অভিমান হয়। সুতরাং তার সঙ্গে কিছু সময় কাটাতে হয়, এসব করে করে আবার দিন কেটে যায়। এই সন্ধ্যের থেকে আমার লেখা লেখা এবং পড়া, এটা অনেক রাত পর্যন্ত হয়। আগে প্রায় আচ্ছা, 2টো, 2:30, 3টে বেজে যেত। এখন আর না অত আমি রাত হয় না, দেখেছি। কিন্তু ওটা আমি সাড়ে আমি সন্ধ্যের সাড়ে পরেই হয়। বারোটার সময়ও ফোন করে আপনাকে পেয়েছি অনেকবার। হ্যাঁ, হ্যাঁ। রাত্রি 12:30টার সময়ও ফোন করে পেয়েছি আপনাকে। সেটা বুঝতে পেরেছি। তো উম, মেয়ে তো আসেন না বোধহয়, নাকি? মেয়ে তো সবসময় বাইরে থাকেন, আসেন না বোধহয়। তো হ্যাঁ, আপনাদের এই তো দুজন, হ্যাঁ, বলো। হ্যাঁ আপনাদের দুজনের থাকতে আহ, খুব একটা খারাপ লাগে না মেয়েকে দূরে রেখে? না, এই মেয়ে, না, কারণ আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই হোস্টেলে চলে হ্যাঁ যায়।
আচ্ছা স্বাভাবিক কারণে আমাদের অভ্যাসই হয়ে গেছে। আচ্ছা উচ্চ মাধ্যমিক পাশ করার পক্ষে হোস্টেলেই ছিল, তারপরে চাকরি বাকরি পেয়ে গিয়ে বাইরে অভ্যাসই ঠিক হয়ে ঠিক গেছে, ঠিক অসুবিধা হয় ঠিক না। আর তাছাড়া প্রতিদিন 3-4 বার কথা হয়। আচ্ছা ঠিক ঠিক। আপনার এই সমাজের মানে সমাজের এটাকে আপনি কি বলবেন, মানে আহ, এই যে নারী নির্যাতন, নারী নির্যাতনের যে আমরা ঘটনাগুলো মাঝে মাঝেই ইলেকট্রনিক মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে দেখতে পাই, মাঝে মাঝে বিশাল উতাল একটা প্রতিবাদ আহ, গড়ে ওঠে সমাজের বিভিন্ন স্তর থেকে, আবার থেমে যায়। এই প্রসঙ্গে আপনার আপনার মতামত কি? মানে আহ, আমাদের সাহিত্য জগতে অনেকেই কবিতা লেখেন, তাৎক্ষণিক কবিতা লিখে পোস্ট করেন, প্রতিবাদ করেন কবিতার মাধ্যমে। তো আপনার এই যে কবিতা লেখা, মানে কোনো একটা সমাজের আহ, অঘটন ঘটে যাওয়া বিষয়ের উপরে তাৎক্ষণিক কবিতা লেখা, এর এর গুরুত্ব কতটা? সেই কবিতাটা কিন্তু দেখো তাৎক্ষণিক। হ্যাঁ দেখো আমি একটা কবিতা বললেই এর উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, একটা কবিতা পড়ুন। যদি পড়ি উত্তর বেশ, পেয়ে যাবে। তাই কবিতার পড়ুন নাম তাই হচ্ছে পড়ুন পড়ুন। কবিতার নাম হচ্ছে মৃত্যুদণ্ড। কবিতার বেশ নাম। পড়ুন, বেশ বেশ। ধর্ষিতা মুখ ঢাকে লজ্জাতে, খুঁজে ফেরে নীরব আধার, ভুলে যায় অপরাধ তার না তো, তবু কেন এত হাহাকার, সমাজটা হয় না তো লজ্জিত, ধর্ষিতা চায় প্রতিকার, ধর্ষক গর্বতে গর্বিত, হবে তো কোনোই বিচার, শাসন যন্ত্র গেছে থমকিয়ে, সবকিছু জেনে শুনে চুপচাপ, নিঝুম নিশীত রাতে ঘুম ভাঙে, প্রশাসন হেঁটে চলে ধূপধাপ, চাইবে বিচার বলো কার কাছে, জনগণ চেয়েছিল বিপ্লব, এখানেও রাজনীতি করে খেলা, নানা সুরে শোনা যায় কলরব, ধর্ষিতা তুই কেন অন্দরে, একবার সত্যিটা বল না, একবার রুখে দাঁড়া রাজপথে, তুই নয় সমাজের খেলনা, খুলে ফেল সমাজের কালো মুখ, আর তো হারাতে কিছু বাকি নেই, ধর্ষিতা নয় তোর পরিচয়, ধর্ষক তোর ভয়ে পালাবেই, জনরোষ উঠেছিল যেইটুকু, দেখব দেখছি বলে প্রশাসন, অপরাধী পায় না তো শাস্তি, নীরবতা জনরোষ গর্জন, নিস্তার পাবে না তো কেউ জানি, হোক না সে মা মাসি কন্যা, প্রশাসন চোখ দুটো ঢেকে আছে, অভাগীর চোখে শুধু কান্না, আজ আর নয় শুধু ধর্ষণ, মৃত্যু তো হবে ঠিক তারপরে, প্রমাণ লোপাট করে ধর্ষক মিশে যায় জনতার ওই ভিড়ে, শাসন যন্ত্র যদি ঠিক থাকে, শাসক না হয় যদি ভণ্ড, দোষী যদি কোনোদিন ধরা পড়ে, হোক তার মৃত্যুদণ্ড, শাসন যন্ত্র যদি ঠিক থাকে, শাসক না হয় যদি ভণ্ড, দোষী যদি কোনোদিন ধরা পড়ে, হোক তার মৃত্যুদণ্ড। বাহ, বাস্তব, ঠিকই তাই, ঠিক তাই। সাহিত্য জগৎ থেকে যেটুকু আমরা করতে পারি, তার পুরোটাই শুনলাম আপনার এই কবিতা থেকে। হ্যাঁ, আমাদের এটুকুই বেশ, ক্ষমতা। আমাদের এটুকুই ক্ষমতা। অসাধারণ একটা কবিতা আপনি শোনালেন দাদা ভাই। বেশ, আপনি আর একটু আহ, আমরা অনেকক্ষণই হেঁটে এসেছি পায়ে পায়ে, হ্যাঁ, প্রায় প্রায় 2 ঘন্টা হতে চললো, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তো আমরা 7:30টায় শুরু করেছিলাম। তো আপনার কয়েকটা শেষে একটি প্রশ্ন আমি করে শেষ করব। রমেশ দা লিখছেন, রমেশ হুম, ভট্টাচার্য লিখছেন সাহসী কবিতা, ভীষণ সাহসী কবিতা, প্রতিবাদী কণ্ঠস্বরকে শুভেচ্ছা। রমেশ দা লিখছেন, রমেশ ভট্টাচার্য। আহ, বাণী বলছে শুভেচ্ছা ধন্যবাদ। বিদ্যুৎ। হ্যাঁ, ধন্যবাদ রমেশ দাকে। বাণী বলছে শুভেচ্ছা বিদ্যুৎ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটুখানি মানে
চিন্তা করছি বেশি, মানে কিভাবে এই লাইভ প্রোগ্রামগুলোকে আরো বেশি মানুষের কাছে, আরো কাছে শ্রোতার কাছে, আরো কাছে কবির কাছে, আরো কাছে সাহিত্য চর্চা যারা করেন তাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলা যায়। সেটা নিয়েই আমার ভাবনা চিন্তা, সেটা থেকেই আমি সুইপ করছি বিভিন্ন ভাবে। এটা করে দেখছি কিরম লাগে, ওটা করে কিরম লাগে দেখছি, কিভাবে কিভাবে সাড়া পড়ে সেটা দেখছি। প্রথম দিকে যখন আমরা করছিলাম, অনেক জনের কবিতা নিয়ে কবিতা পাঠ করছিলাম, তখন একটা উৎসাহ ছিল, অনেকেই উপস্থিত থাকতেন তার কবিতা পূর্ব শুনে জেনে। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে ওনারা উৎসাহ হারিয়ে ফেলছেন, মানে যার কবিতা আমি পাঠ করব উনি উৎসাহিত নন ওনার কবিতা শোনার জন্য। হ্যাঁ, তো ফলে আমি দেখলাম কবিতা পাঠ করব বলেছি, কবিতা আবৃত্তি করব কিন্তু বলিনি। কবিতা আবৃত্তি করার মতো, কবিতা আবৃত্তি কিন্তু করার মতো আমাদের অবস্থা নেই, কারণ আমরা আবৃত্তি করি না, শিখি না, আমরা বাচিক শিল্পী নই। সে তো বাচিক শিল্পী আছেন। হ্যাঁ, তারা বাচিক শিল্পী আছেন, তারা কোনো প্রোগ্রাম করলে সেই প্রোগ্রাম হয়তো ওনারা দেখতে পছন্দ বেশি করেন, তাই জন্য হয়তো ওখানে ওনারা চলে যান। অনেক কবি আছেন, বাণী কেউ এরকম ভাবে লিখেছে, তুই আমার কবিতাটা ঠিক পড়তে পারলি না, এরকমও বলেছেন। যাক, এটা বিতর্কিত বিষয়। তো এই প্রসঙ্গে আমি শুনেছি, তো এগুলো আমরা ফিল করেছি, ফেস করেছি। তো পড়তে পারলি না বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে আমি অজয় চক্রবর্তীর একটা কবিতা তুলে আনলাম, ওই কবিতাটা আমি পাঠ করব, আমি মানুষের কাছে পৌঁছে দিলাম যে অজয় চক্রবর্তীকে অনেকেই চেনেন। আমি ধরলাম অজয় চক্রবর্তী, এমনও হতে পারতো যে অজয় অজয় চক্রবর্তীকে কেউ চেনেন না, প্রথম কবিতা লিখছেন। তো আমি অজয় চক্রবর্তীকে মানুষের কাছে আমি পৌঁছে দিচ্ছি, আমি পাঠকের কাছে পৌঁছে দিচ্ছি, অনলাইনে পৌঁছে দিচ্ছি তার কবিতাটা পড়ে, তার কবিতাটা নিয়ে এসে। তো এই কাজটা আমরা করতে চেয়েছিলাম, আমাদের উদ্দেশ্যটা ছিল এটা, কিন্তু সেটা অন্যভাবে এফেক্ট হলো। ফলে আমি দেখলাম যে তাহলে এখান থেকে বোধহয় খানিকটা সরে আসা ভালো। আবার যখন মানুষের চাহিদা হবে, পাঠকের চাহিদা হবে, আমাদের কবি বন্ধুদের চাহিদা হবে, তখন আবার না হয় সেদিকে ফিরে যাওয়া যাবে। এখন এইভাবেই এগোবো। এই, বেশ, আপনি একটা কবিতা পড়ুন, একটা জানো, দুটো কবিতা পড়ুন। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে একটা ভালো অনুষ্ঠান করলাম, নেট একটু সমস্যা করলো মাঝখানটা, যাই হোক। আমি যেটা বলি যে আমার একবারে পুরো ব্যক্তিগত মতামত এটা, যে ধরো আমাদের সমাজের মানুষের ঈশ্বর আছে, ঠাকুর আছে, দেবতা আছে। আমার ঈশ্বর বলো, ঠাকুর বলো, দেবতা বলো, সবই একজন, সে হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মানে তারই যেন স্মরণ করলে আমাকে ভালো লাগে আমার। এবং আমি সত্যি সত্যি কোনো সুখে দুঃখে, ভালো লাগায়, ভালোবাসায়, আঘাতে আমি রবি ঠাকুরকে স্মরণ করি। এবং উনি এমনই একজন মানুষ, উনি যা দিয়ে গেছেন সেখানে সবকিছু সান্ত্বনা পাওয়া যায়। আমাকে যদি কেউ পিঠে দুঘা মারে, আমি যদি দুটো ঘা খেয়ে বাড়িতে আসি, সেখানেও রবি ঠাকুরের কিছু আছে, সেটা পড়লে ওই সান্ত্বনা পাওয়া যায়। সুতরাং আমার কাছে উনি হচ্ছেন একমাত্র ঠাকুর, আর কেউ আমার কাছে ঠাকুরের মর্যাদা পায়নি, কিন্তু উনি আমার কাছে ঠাকুর। তা সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আমরা কেন, মানে সাহিত্য জগৎ তো রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ভাবতেই পারব, ভাবাই সম্ভব না। এবং এই যে আমরা বলি আধুনিক কবিতা, আধুনিক কবি, আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে আধুনিক কবি এখনো পর্যন্ত কেউ হয়েছে কিনা আমার জানা নেই। যদি আধুনিক কবি, আধুনিক কবিতা বলি, ওনার চাইতে আধুনিক কবি এখনো পর্যন্ত কেউ হয়েছে বলে আমার অন্তত নজরে পড়েনি। দেখো, এখন আমরা অনেকে কবিতা লিখছি, ছন্দ টন্দ নিয়ে তো ভাবছি না, এটা লিখে যাচ্ছি, আর যাই লিখছি তাই কবিতা হচ্ছে। সেটা গল্প হচ্ছে, কবিতা হচ্ছে, না ভাব সম্প্রসারণ হচ্ছে, এটা পড়ে টোরে এরা কি একটা ফালতু, মানে সময়টাই যে নষ্ট হয়ে গেল। এটাকে আধুনিক কবিতা বলছি আমরা, কেননা গদ্য দিয়ে লিখলেই নাকি আধুনিক কবিতা। না, আবার অনেকেই লিখছেন, অনেকেই যেটা বেশি পছন্দ করছেন, যারা মানে দেখছি এখন আজকাল অনেক বিশিষ্ট জনদের কবিতায় দেখছি, সেটা হচ্ছে যে উপমা প্রচুর ব্যবহার করছেন, উপমা ব্যবহার করছেন। মানে সরাসরি কবিতাটা, আমি সরাসরি শব্দটা বলছি না, সেই শব্দটাকে আমি ঘুরিয়ে বলছি, শব্দের বেড়াজালে, শব্দের মানে ছল চাতুরি করে আমি ওই কথা, ওই বক্তব্যটা তুলে ধরছি, কিন্তু ওই বক্তব্যটা একটা শব্দ দিয়ে তুলে ধরছি। তো এই এই যে শব্দ দিয়ে তুলে ধরা, এই শব্দ দিয়ে তুলে ধরাটা একটা কালচার, একটা অভ্যেস, একটা প্র্যাকটিস। এটা ভালো ভালো জিনিস,
তো এই পাঠককেও তো সেই জায়গায় পৌঁছতে হবে, মানে পাঠক একদম কুলকে আমি যাদের জন্য লিখছি তারা যাতে বুঝতে পারেন যে ওই শব্দটা ওই মানে বিষয়ের জন্য লেখা, ওই বিষয়কে উল্লেখ করা হচ্ছে। এখন কবিদের বক্তব্য, যারা লিখছেন তাদের বক্তব্য যে এটা আমাদের দায় নয়, পাঠকের দায় বুঝে নাও। তো না, পাঠকের দায় এটা যদি বুঝে নেওয়া, পাঠকের দায় যদি বুঝে নেওয়া, তাহলে কবিতা লেখার দায় কেন নিজের জন্য? এই একটা প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন সমান্তরাল ভাবে চলে আসে, সমান্তরাল ভাবে চলে আসে। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আধুনিক কবিতার প্রথম স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরই। রবীন্দ্র উত্তর যুগে বহু কবি চেষ্টা করেছেন, জীবনানন্দ দাশ থেকে অনেকেই এখনো করে চলেছেন। আহ অনেকেই বিভিন্ন ভাবে রবীন্দ্রনাথকে অতিক্রম করার চেষ্টা করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু কতটা এগিয়েছেন সেটা ইতিহাসই তার সাক্ষী, আমরা আর এখন বলে লাভ নেই। বলুন দাদা ভাই। দেখো, একটা হুম, কবিতার তিনটে মানে হয়। কবি হ্যাঁ, যখন লিখছেন, তিনি তার হ্যাঁ, চিন্তা ভাবনা দিয়ে লিখছেন। হুম, যে বাচিক শিল্পী, সে কবিতাটা হ্যাঁ, আবৃত্তি করছেন, তিনি কিন্তু হুম, তার মতো করে আবৃত্তি করছেন, তিনি যেমন বুঝেছেন তেমন আবৃত্তি করছেন। আবার যিনি অবশ্যই। শ্রোতা, তিনি যখন শুনছেন, তিনিও কিন্তু তার মতো করে শুনছেন। হুম, তাহলে যিনি লিখলেন তিনি একরকম ভেবে লিখলেন, আবৃত্তি যিনি করছেন, মানে আবৃত্তিকার বাচিক শিল্পীরা তো সেতু বন্ধন। বাচিক শিল্পী না থাকলে হুম, কবিদেরও কোনো কিছু হতো না, শ্রোতারাও কিছু পেত না। তারা শ্রোতা এবং কবির মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করে। সুতরাং হুম, সেই সেতু বন্ধনকারী শিল্পী, বাচিক শিল্পী, তিনি যখন আবৃত্তি করছেন, তিনি কবিতাটা যেমন বুঝতে পেরেছেন তেমন করেই আবৃত্তি করছেন। আবার শ্রোতারা হুম, কিন্তু ওইটা তাদের মতো করে শুনছে। সুতরাং দেখো, একটা হুম, কবিতার তিনটে মানে হয়ে গেল, তিনবার। কিন্তু হুম, ঠিক। কবি যে কবিতা তার চিন্তায় লিখছেন, বাচিক শিল্পী করেন, আর শ্রোতা যদি সেই তার চিন্তার ওই চিন্তাকে মিলিয়ে দিতে পারেন, সেটাই একটা আউটবাস্ট হয়ে যায়। এবং এরকম কবিতা আমাদের কিছু আছে, যেমন আমার ভাইয়ের রক্তের আঙনে 21শে ফেব্রুয়ারি, হুম, এটা কবিতা। বা আমি হুম, বাংলায় গান গাই, এই হুম, কবিতাগুলো দেখো, মানে আহ, মানে এগুলো কি হচ্ছে, ওই কবি, বাচিক শিল্পী এবং শ্রোতা তিনজনের চিন্তা এক জায়গায় হয়ে গেছে। বা যখনই বা জীবনানন্দ তিনজনের, দাশের বা জীবনানন্দ হ্যাঁ, দাশের ওই কবিতাটা আবার আবার আসিব আসিব ফিরে। ফিরে ধান এটা সিঁড়িটির এটা তীরে এই এটা বাংলায়। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আধুনিক কবিতা যদি বলি, এটা রবীন্দ্র উত্তর যুগের কবিতা যদি বলি, কোথায় রবীন্দ্র হ্যাঁ, উত্তর যুগের কবিতা? উনি তো দেখো, রবীন্দ্র যুগের কবিতার মধ্যেই উনি পড়ে গেছেন। ওই কবিতাটা খুবই হ্যাঁ, ফেমাস, বিশাল ফেমাস, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর নিশ্চয়ই। সমাদৃত। তো দেখো, রবীন্দ্রনাথ ওনাকে খুব স্নেহ করতেন, ওনাকে খুব স্নেহ করতেন হ্যাঁ, রবীন্দ্রনাথ। আর হ্যাঁ, দেখো, আমরা বলি যে আমরা আজকে আধুনিক কবিতা লিখছি। হ্যাঁ, দেখো, আধুনিক কবিতা, আমি কাউকে ছোট করছি না, আমি নিজের সমালোচনা নিজে করছি। আমার কাছে হুম, মনে হয় ছন্দ ছাড়া কোনো কবিতা হয় না। আধুনিক কবিতারও না, ছন্দ থাকে। সুতরাং অবশ্যই। ছন্দ, তুমি বলো না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চলায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। ক্লাস 3-তে পড়েছিলাম। তার মানে কি, এখনো ছন্দ মনে কবিতা দাগ একটা কেটে রেখেছে, এখনো বলছি। একটা সুর, মানে মনের মধ্যে দোল দোল খায়, একদম, এবং সেটা ভীষণ একদম করে তাই। মনে রাখি, মনে থাকে। মনে যেমন তুমি মনে ধরো, থাকে। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, টুপটুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। এই যে সুন্দর একটা রিদিম, একটা তাল, এটা তো ছন্দ ছাড়া ঠিক। আসে না। ছন্দ না, কবিতা এরকম, যেমন পালকির গান বলো, পালকি চলে গগন তলে আগুন জ্বলে, বিভিন্ন কবিরা এই যে সুন্দর ছন্দ লিখে গেছেন, তারা তো আধুনিক কবিতা লিখেছেন। এবং সে আধুনিক হ্যাঁ, কবিতার মধ্যেও কিন্তু একটা সুর আসে। দেখো, রবীন্দ্রনাথ যদি অবশ্যই। সাহিত্যের জনক হন, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি 73 বছর বয়সে প্রথম গদ্য কবিতা লেখেন। ঠিক, 73 বছর বয়সে যখন মানুষ লেখালেখি ছেড়ে দিয়ে শুয়ে পড়ে বিছানায়, তখন উনি প্রথম গদ্য কবিতা লেখেন। তার ঠিক, আগে ঠিক। ওই তোমার পুরাতন, তুমি শুধু 2 বিঘা জমি দেখো, শুধু বিঘে দুই হ্যাঁ, ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ পেন জমি লইব কিনে। গ্রামের বর্ণনা দিচ্ছে, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত ঠিক। মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড়
শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে। এই যে ছন্দের মধ্যে দিয়ে গ্রামের বর্ণনা, এটা আমরা এবং কবে পড়েছি এবং এখনো? এবং 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 এই কবিতাগুলো প্রতিটি কবিতা, ছন্দ কবিতা, প্রতিটি কবিতার মধ্যে একটা হৃদয়কে ছবি আছে, নাড়িয়ে দিয়ে মেসেজ যায়। আছে, ছবি একদম আছে, মেসেজ মেসেজ আছে, আছে, একটা ছবি। মনকে হৃদয়কে নাড়িয়ে দিয়ে যায়। হ্যাঁ, তুমি ইয়েকে দেখো, নজরুলের কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় হুম, থুথু ও গায়ে, হয়তো হুম, তোমায় স্তন্য দিয়াছেন সীতা সমসতী মায়ে। মাঝখানে কি লিখছেন? স্বর্গ বেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, আনির পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়, মুনি হলো শুনি সত্যকাম, সে জারদ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু, কেহ নহে হেতা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল কামনা কালীয় দহে, শোনো মানুষের বাণী, জন্মের পরে মানব জাতির থাকে না তো কোনো গ্লানি, পাপ করিয়াছে ঠিক। বলিয়া কিনাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার, অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমলা সত্য সেবী, তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি, তাহাদের আমি এই দুটি কথা জিজ্ঞাসা করি খালি, দেবতা গো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা উহাদের হয়ে নিষ্কামব্রতী পুত্র কন্যা কামনা করিল, কজন সৎসতী, কজন করিল তপস্যা ভাই, সন্তান লাভে তরে কার পাপে কোটি দুধের শিশু আতুরে জন্মে মরে, স্রেফ পশুর ক্ষুধা নিয়ে হেথা মেলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত, শোনো ধর্মের চাই, যারো যে কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই, অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার পুত্র ও তবে জারজ সুনিশ্চয়। কি শিক্ষামূলক ঠিক। কবিতা ছন্দে লিখে গেছেন, আজও আমাদের মনে আছে, মনে পড়ে। দোলা দিয়ে সুতরাং যায়, হৃদয়কে দোলা দিয়ে যায়। হ্যাঁ, সুতরাং ছন্দটা জানার পরে যারা ছন্দটা, হ্যাঁ আমি এটা কখনোই বলবো না যে তো আমি ছন্দ শিখে তারপরে ছন্দ কবিতা লিখতে হবে, তাহলে কিন্তু নতুন প্রজন্ম কবিতা লিখবে না। আমি এটাও অনেক আলোচনায় বলেছি, আরো বলবো, যে ওই যে দেখবে কিছু কিছু গ্রুপ আছে তারা আবার কি করে, ওই কত কত মাত্রায় ছন্দ হবে সেটাও লিখে দেয়, হুম, তার উপরে কবিতা লিখতে হবে। আমি এটাকে আপত্তি করছি, এটা ভালো, একজনকে স্বাধীনতা দিন লেখার জন্য, সে লিখুক, একটা নতুন ছেলে বা মেয়ে কবিতা লিখতে ভালোবাসছে, তার মনের কল্পনা, মনের আবেগ, মনের মাধুরী মিশিয়ে তার সঙ্গে বাস্তবকে নিয়ে ছন্দ কবিতা লিখছে, ছন্দ কবিতা লিখুক, তারপরে দেখবেন একদিন সে নিজেই শিখে নেবে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। কিন্তু এটাও কিছু কিছু গ্রুপ আজকাল এটা করছে, আমি দেখছি ওপরে মাত্রা সংখ্যা লিখে দিচ্ছে, তাহলে কি যারা ছন্দটা শিখে গেছে তারাই লিখবে, তারাই কবিতা লিখবে, নতুন প্রজন্ম লিখবে না? আমি যখন কবিতা লিখতে এসেছিলাম, তুমি যখন কবিতা লিখতে এসেছিলে, ছন্দের বই পড়ে তারপর কবিতা লেখা শুরু করেছিলে? কেউ করেনি। সুতরাং ছন্দটা দরকার, ছন্দটা, ছন্দ কবিতা লেখা হোক, ছন্দ শেখা হোক, তারপর আধুনিক কবিতা গদ্য কবিতা যা বলছি আমরা তার মধ্যেও ছন্দ চলে আসবে। সুতরাং সেজন্য আমি ঠিক। আর সময় নষ্ট করব না, অনেক সময় সারা রাত লেগে যাবে আলোচনা করলে। আমি আমার না, না, ঠাকুরের উপরে যে খুব, একটা দেব হ্যাঁ, কবিতা, খুব অন্তর সুন্দর, দেবতা, খুব সুন্দর এই দেব, বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন। এই কবিতাটা একটু হ্যাঁ, পড়ছি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পড়ুন। অন্তর দেবতা, যতই হুম, তোমাকে পাই হে ঠাকুর, পাওয়ার স্বাদ যে বাড়ে, তুমি ছাড়া তো আর কেহ নাই অসহায় অন্তরে, সুখে তুমি থাকো দুঃখে তুমি থাকো, ভাবনায় থাকো প্রাণে, সান্ত্বনা দেয় তোমার বাণী রোগে শোকে অভিমানে, পাষাণ দেবতা নও তো তুমি, ডাকলে তোমাকে পাই, চেতনার রঙে রাঙাও ঠাকুর তুমি ছাড়া কেহ নাই, প্রতিষ্ঠা করেছি তোমাকে আমার হৃদয়ের মন্দিরে, অভিজ্ঞতায় পূর্ণ করেছ ভিতরে আর বাহিরে, তোমাকে স্মরণ না করে ঠাকুর দিন তো যায় না ভালো, তুমি আছো তাই জ্বলে ওঠে যেন আধার জীবনে আলো, তোমার বাণী প্রেরণা জাগায় হতাশায় হাহাকারে,
তোমার বাণী বাঁচতে শেখায় দুঃখের কারাগারে। জীবনের যত দুর্বিপাকে ভাঙল হৃদয় ঝরে, তোমার লেখনী বাঁচতে শেখায় আবার নতুন করে। তুমি আছো তাই সব ভয়ে যেন জয় করি সহজেই, তোমারই প্রেরণা দুর্ভাবনা ঘুচায় এক নিমেষেই। জীবন দেবতা আছো সর্বদা অনাথের হয়ে নাথ, কেমনে তোমায় ভুলে থাকি বলো ঠাকুর রবীন্দ্রনাথ। এমনি করেই থেকো তুমি সাথে জীবনের প্রতিক্ষণে, তোমাকে স্মরণ করে হে ঠাকুর শান্তি পাইতো মনে। এমনি করেই থেকো তুমি সাথে জীবনের প্রতিক্ষণে, তোমাকে স্মরণ করে হে ঠাকুর শান্তি পাইতো মনে। ধন্যবাদ। সত্যি তাই, খুবই সুন্দর, অসাধারণ একটি কবিতা পাঠ করলেন আপনি। মন ভরে গেল, হৃদয় নাড়িয়ে দিয়ে গেল। রবীন্দ্র স্মরণেও হলো এই অনুষ্ঠানটা খানিকটা, শেষ হ্যাঁ, পর্বটা। বেশ ভালো লাগলো। দাদা ভাই, আমরা প্রায় 2 ঘন্টা অতিক্রম করেছি, 2 ঘন্টা 1 মিনিট। ঠিক আছে, তো হুম, শেষ প্রশ্ন করি, আর শেষ একটি কবিতা শুনেই আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, আমরা আমরা যে এই ডকুমেন্টারি লাইভটা করছি, এই ডকুমেন্টারি লাইভটা আমরা যাকে নিয়ে করছি, যিনি উপস্থিত থাকবেন আমাদের সঙ্গে, যেদিনকে হ্যাঁ যিনি হ্যাঁ, থাকবেন তার কাছে আমরা পাঠিয়ে দেবো, তার ওয়ালে আমরা এই ডকুমেন্টারি ভিডিওটি আমরা এখান থেকে ফেসবুক থেকে কেটে কাট অফ করে আমরা ওই ভিডিওটি ওনার কাছে পাঠিয়ে দেবো, ওনার ওয়ালে। 1 নম্বর এটা থাকলো। আচ্ছা, 2 নম্বর, উনি চাইলে উনি এটাকে উনার ইউটিউব চ্যানেলে দিতে পারেন, আমরাও এটা ইউটিউব চ্যানেলে দেবো, কারণ এটা আরো বেশি চারিদিকে ছড়িয়ে যাক, এটা আমাদের হুম, উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটা। তো এই প্রসঙ্গেই আমাদের কিছু কাজ আমরা মানে করব, মানে সেটা হচ্ছে ধরুন যে জায়গাগুলো আমাদের এডিট করতে হবে খানিকটা ভিডিওতে, মানে টোটাল লাইভ প্রোগ্রামটাতে যেখানে যেখানে আমাদের সমস্যা হয়েছে সেই হুম, হুম, জায়গাগুলো আমরা কেটে দেবো, কেটে বাদ দিয়ে বাকিটা পুরো জুড়বো। এটা আগে করতাম না, এখন করবো। এইটা থেকে শুরু করব। না মানে ঠিক এই আছে, ধরুন এই, এডিট করে দেওয়াই ভালো। হ্যাঁ, এডিট করে দেবো। ধরুন এই প্রসঙ্গে এই যে আমি এতক্ষণ কথা বলছি, এই কথাটা আমি রাখবো না, এই হুম, কথাটা অপ্রাসঙ্গিক কথা, লাইভের অপ্রাসঙ্গিক কথা, তো এটা আমি রাখবো না, এটা আমি কেটে বাদ দিয়ে বাকি অংশটা রাখবো। বেশ দাদা ভাই, আপনি মানে আমাদের এই লাইভে আমরা পর্ব করব, মানে হুম, প্রথম পর্বে আপনি এলেন, এরকম আরো মাঝখানে অনেকে আসবেন, তারপরে হয়তো একটা সময় নিয়ে আসবো আপনাকে আবার দ্বিতীয় পর্বে, এরকম হুম, ভাবে আমরা করে যাব, এভাবে করে যাব। তো আপনাকে যে শেষ প্রশ্ন আমার যেটা, যে আপনি সঙ্গীত চর্চা করতেন বা আপনার একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের হুম, বর্তমান অবস্থা কি, বা আপনি কি এখনো এ কিচ্ছু নেই। সঙ্গীত চর্চা করছেন? না না না, কিচ্ছু নেই। কারণ দুটো জিনিস একসাথে হয় না। আমি আচ্ছা, লেখালেখিটা তো এখন বেশি ভালোবেসে ফেলেছি, সুতরাং সেটা আচ্ছা, এখন নেই। তারপরে আমার যে গ্রুপটা ছিল সেটা ছোটবেলার সব বন্ধুরা ছিল, তারা সবাই বিভিন্ন আচ্ছা, জায়গায় প্রতিষ্ঠা পেয়ে দেশে দেশের বাইরে সব চলে গেছে, তো নতুন করে আর আচ্ছা, সম্ভব না। আর এখন আমার লেখালেখি ভালো লাগে, আর তোমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এদেশে ওদেশে। আমার ইতালিতে বন্ধু আছে, আমার মালয়েশিয়া বন্ধু আছে, আমার আমেরিকাতে বন্ধু আছে, আমার সৌদি আরবে বন্ধু আছে, সাহিত্যের বন্ধু, এবং তাদের সাথে নিয়মিত আমার চ্যাটিং হয়, কথাবার্তা হয়। সুতরাং এটা তো আমাকে, ফেসবুক তুমি একটু আগে বলছিলে, এটা তো আমাকে করে দিয়েছে সাহিত্য, সাহিত্য তো আমাকে এই না মেলবন্ধন তৈরি আমার, করে দিয়েছে। হ্যাঁ, আমার এই প্রশ্নটার কারণ ছিল, কারণ আমরা মাঝে মাঝে ফেসবুকে বিশিষ্ট কিছু জনের সমালোচনা শুনি, ফেসবুক কবি ওনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই হুম, প্রসঙ্গে আমি একটা ছোট্ট বক্তব্য রেখেছিলাম, একটা বোধহয় লাইভ অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলাম, সেই লাইভ অনুষ্ঠানে সেইটুকু বক্তব্য আমি কেটে পোস্ট করেছিলাম ইউটিউবে। সেটা বোধহয় 1000 জনের উপরে আমার ভিউ হয়ে গেছে, প্রায় হুম, 1100 জন বোধহয় ভিউ হয়ে গেছে। তো যে বক্তব্যটা আমি রেখেছিলাম ইউটিউবে, আমি এটা পোস্ট করেছিলাম, যে বক্তব্যটা আমার ছিল যে আমি ফেসবুকে কবিদের কেন ওনাদের সমস্যা হচ্ছে, ফেসবুকের কবিরা কেন ওনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, বা ওনারা কেন সহ্য করতে পারছেন না, তাৎক্ষণিক কবিতা লিখে পোস্ট করে দিয়ে 1000 জনের কাছে পৌঁছে যাচ্ছে, ওনাদের বাধ্য হয়ে পড়তে হচ্ছে ওই কবিতাগুলো, ওদের কাছে চলে আসছে ফেসবুক খুললে, ইউটিউব খুললে।
তো আমি সেটা নিয়ে বক্তব্য রেখেছিলাম, সেটা আমি দিয়েছিলাম, সেই কাট করে সেই অনুষ্ঠানের একটু অংশ। তো সেটা আমি পোস্ট করেছিলাম ইউটিউবে, সেটা প্রায় 1100 জন মতো ভিউয়ার হয়ে গেছে। প্রায় 750 মিনিট লোকে দেখেছে, অল্প একটু বক্তব্য, কিন্তু টোটাল আমি ইউটিউব স্টুডিওতে অ্যানালাইসিস করে দেখেছি, যে ইউটিউব স্টুডিওতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আহ, প্রচুর জন দেখেছেন, প্রায় 750 মিনিট। এই যেমন লাস্ট একটা অনুষ্ঠান আমরা করেছিলাম, বিচিত্রা অনুষ্ঠান টাইপের, ওই কালী পুজোর আগের দিনে, ওটা প্রায় 11,000 মিনিট। আজকে বোধহয় ওটা 12,000 ছুঁই ছুঁই বা 12,000 ক্রস করে যাবে, 12,000 মিনিট লোকে দেখেছে। তো এই এই ব্যাপারটা মানে আমরা যেটা করছি, সেটা ডাটাগুলো আমরা প্রয়োজনে আমরা তুলে ধরতে পারবো ইউটিউবে। এরপরে আমার একটা যেটা অনুষ্ঠান হবে বা লাইভ অনুষ্ঠান করবো ইউটিউব থেকে, সেটা আপনাদেরকে হয়তো লাইভ অনুষ্ঠান ইউটিউব থেকেও লাইভ অনুষ্ঠানে নিতে পারি, ফেসবুক ইউটিউব মিলে। মানে ইউটিউব থেকে লাইভ অনুষ্ঠানটা করবো, কিন্তু ফেসবুকের এই গ্রুপ থেকে লাইভ হবে, মানে এই গ্রুপ প্লাস ইউটিউব দুটো মিলে একসঙ্গে লাইভ অনুষ্ঠান হবে। এটা আমি করবো হয়তো পরবর্তীকালে, আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে সেটা করার সুযোগ পাবো আমি এখন। হ্যাঁ, শেষ প্রশ্ন দাদা ভাই যেটা, সেটা হচ্ছে যে আহ, মানে এই করোনা ভাইরাসের কালে, হুম। যেহেতু আপনি প্রচুর পরিমাণে গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানীয় অতিথির আসন নিয়ে আপনি যেতেন, মড়ক উন্মোচন করতেন, অংশগ্রহণ করতেন, বক্তব্য রাখতেন, একটা আপনার বিশাল কর্মকাণ্ড ছিল, যেটা আমাকেও অনেক জায়গায় ডেকেছেন, কিন্তু যাইনি, আমার যাওয়ার সময় হতো না, কাজের ব্যাপার ছিল, কাজের কর্মসূত্রে ব্যস্ত থাকতে হয়। তারপরে আহ, নিজের পরিবারে আছে, একদিন দুদিন থাকতে পারবো না, কিন্তু আপনি চলে যান না, আপনি সুযোগ পান না, আপনি সেই জায়গাগুলো আপনার খুব ভালো লাগে, আপনি জানো, আপনি যেহেতু অবসর এখন অবসর জীবনযাপন করছেন, তো সময়টাও আপনার কাছে হয়তো একটু আছে। ফলে এই যে জায়গাটা এখন করোনা কালে আপনি আপনার এই যে যাওয়া হচ্ছে না, যেতে পারছেন না, আপনি মানে কিরকম নিঃসঙ্গ বোধ করছেন ব্যাপারটাকে, কিরকম শোনো, লাগছে আমরা আপনার? আমরা হচ্ছি পরিস্থিতির সেবক। পরিস্থিতিকে হ্যাঁ, মেনে নিতেই হবে। যেমন আমি হ্যাঁ, যেখানে যেখানে যেতাম, সেখানে আমি তো একা যেতাম না, আরো প্রচুর মানুষ যেত, কেউই যেতে হ্যাঁ, পারছে না, এটাকে মেনে নিতে ঠিক। হয়েছে। আবার দেখো, যেমন আমরা যেতে পারছি না কোথাও, কিন্তু এই যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে, এটা কিন্তু সেই কারণেই হচ্ছে। যদি করোনা পরিস্থিতি না থাকতো, ধারাবাহিকতা থাকতো, সাহিত্য সভাগুলো, সাহিত্য বিভিন্ন আমরা যেখানে যাই, যেখানে অংশগ্রহণ করতাম, তুমিও যাও, সেইগুলো যদি যেতাম, তাহলে আজকে এটা এত লাইভ অনুষ্ঠান, এত গ্রুপের এত লাইভ অনুষ্ঠান, এটাও হতো না। সুতরাং কিছু তো হুম। পাচ্ছি, একেবারে ফ্রি ফ্রি যাচ্ছি না, কিছু পাচ্ছি। সুতরাং এতে আমি ঠিক আছে, খুশি। বরং একটা জায়গায় গিয়ে সেখানে জড়ো হয়ে একটা ভাইরাসকে ঘরে তুলে নিয়ে আসা বা একটা ভাইরাসকে ছড়িয়ে দেওয়া, কেননা ভাইরাসটাও তো খুব মারাত্মক, এর এখনো কোনো ব্যাখ্যাই হয়নি যে ভাইরাসটা কি করে মানুষের মধ্যে যাচ্ছে। মানে একটা ঘরে দেখছি 10 জন লোক, একজনের পজিটিভ, 9 জন ভালো আছে। সুতরাং আর এক সমস্যা, বোঝাই যাচ্ছে না যে ভাইরাসটা কি করে আসছে। তাই যার যার সাবধানতা তাকে তাকে অবলম্বন করতে হবে, এটা। আর তাছাড়া এটা তো আমাদের ভয়ও পাইয়ে দিয়েছে, এটাও ঘটনা। দ্বিতীয় কথা, তোমার গাড়ি ঘোড়া চালু নেই, গাড়ি ঘোড়া যাবো কি করে। তৃতীয় কথা, অনুষ্ঠানও তো হচ্ছে না। কিন্তু এই যে আজকে দেখছি প্রায় অনেক গ্রুপ লাইভ প্রোগ্রাম করছে, তার মধ্যে অংশগ্রহণ করছি, তাতেও একটা ভালো লাগছে। সকালবেলা বেরিয়ে যেতাম, রাত্রিবেলা ঢুকতাম, আর এখন সারাদিন ভাবছি বিকালবেলা লাইভ প্রোগ্রাম করব, এটা একটা। আর তুমি যে প্রসঙ্গটা মূল আলোচনা করলে, তারপর একটু বলি। এই যে ফেসবুকের কবি, এ নিয়ে আমার একটা কবিতা লেখা আছে, আমি শোনাতে পারলে ভালো লাগতো, এখন খুঁজে পাবো না, সময় নেই। দেখো, কবি কি ফেসবুকের আর ছাপানো বুকের আলাদা হয়? আমি এগুলো লেখা আমার একটা আছে, অনেকে ফেসবুকের কবি। আসলে কি, আমাদের সমাজে মানুষের একটা কুক্ষিগত করার একটা ইয়ে থাকে, প্রবণতা, প্রবণতা প্রবণতা। থাকে, যেটা আমি হ্যাঁ, বিদ্যুৎ আর দুজন মিলেই করব, আর কাউকে এখানে আর এন্ট্রি দেব কেউ না, না। হ্যাঁ, এরকম একটা প্রবণতা থাকে। এবং তারা যখন হ্যাঁ, দেখছে যে না, এ তো আমাদের ফেসবুকের কবি যারা, তাদের বই তো বাজারে পাওয়া যাচ্ছে, তারা তো হ্যাঁ, বই ছাপছে, তাদের বই তো বিক্রি হ্যাঁ, হচ্ছে, তাদের কবিতা তো মানুষ পড়ছে, পড়ছে না হ্যাঁ, তা নয়, তাদের দুচ্ছাই করছে তা নয়, বরং ফেসবুক গ্রুপ আজ থেকে 1 বছর আগে ছিল 45,000, এখন প্রায় 50,000, 60,000 হয়ে গেছে, তা বাড়ছে গ্রুপ। তাহলে ঠিক। তারা যখন কবিতাটা লেখে, একজন কবি যখন কবিতা, আমি ধরেই নিলাম যারা সমালোচনা করছে, তাদেরকে যদি আমরা হুম। বলি আপনি ফেসবুকের জন্য একটা কবিতা লিখে দিন তো, এর কি কোনো আলাদা ব্যাকরণ আছে যে ফেসবুকের জন্য এরকম এরকম কবিতা, আর বইয়ে ছাপানোর জন্য এরকম কবিতা? এগুলো একটা ঠিক, ঠিক। আহ না, না, উনি নিজস্ব একটা। উনি উনি মানে ওনারা যারা অনুষ্ঠানে থেকে এই সমালোচনাগুলো করেছেন, উনাদেরও মানে গাদা গাদা, মানে অসংখ্য ভুরি ভুরি
কবিতা কবিতা ওনারা ফেসবুকে ফেসবুকে আছে। পোস্ট করছেন, হ্যাঁ, ফেসবুকে পোস্ট তারপরে করছেন রেগুলার। মানে নিজের সঙ্গে নিজের প্রবণতা। একটা কথা আমি হ্যাঁ জানি, আমি যদি নিজেকে দ্বিচারিতা, ফাঁকি দিই, আমার অন্যকে ফাঁকি দিতে নিজেকে হবে না। নিজের, সবার আগে দেখতে হবে আমি নিজেকে ফাঁকি দিচ্ছি কিনা। আমি ঠিক নিজেকে যদি ফাঁকি দিই তাহলে আমি কিছুই করতে পারবো না। সুতরাং ঠিক এগুলো থাকবে, এগুলোকে নিয়েই আমাদের বেড়ে ওঠা। এই করেই তো চলে যাচ্ছে, এই করেই তো গ্রুপ বাড়ছে ফেসবুকে। আমি তো চাই যে আজকে যেই ছেলেটা 9, 10, 8 পড়ছে, যে ছেলেটা যে মেয়েটা সে কবিতা লিখুক, তার কবিতা আমরা হুম ফেসবুকে পড়বো। তাদের হুম কবিতা পড়ে একটা লাইন যদি ভুল ধরে দিতে পারি, সে পরের বার ভালো করে লিখবে। আমি কি সারা বছর ঠিক বা সারা জীবন থাকবো? তুমি কি সারা জীবন থাকবে? তাহলে আমাদের ঠিক উত্তরাধিকার তৈরি করে দিয়ে যেতে হবে না? আর যারা এগুলো ঠিক ঠিক করছে, তাদের নজরটা সেদিকে নেই, উত্তরাধিকারের দিকে নেই। তারা যেন ভাবছে আমরা মরে যাওয়ার পরে আমাদের বই লোকে কিনে কিনে পড়বে। আরে তা হুম নয়। এটা ফেসবুকের কবি আর ওই কবিতার বইয়ের কবির মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি, বা বুঝিও না আমি কি পার্থক্য। তাহলে আমিও চেষ্টা করতাম। কবি কবিতা লিখবে, সেটা ফেসবুকে ছাপতে ঠিক পারে, বইতেও ছাপতে পারে। আর ফেসবুকের ঠিক কবিরা আজকে প্রচুর বই, তারা কবিতার বই ছাপছে, প্রচুর কবিতার বই তাদের বিক্রি হচ্ছে, তারা পুরস্কার পাচ্ছে। এগুলো কিছু মানুষের সহ্য অবশ্য হচ্ছে না। এর উপরে আমি তোমার খুব একটা চিন্তা কখনো করি না, কখনো ভাবি না। দেখো, যারা যা বলবার তারা তা বলবে, যারা যা করবার তারা তা করবে। তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কবি হওয়াই হতো না, বিশ্বকবি যা হওয়াই হতো না সমালোচনার মুখোমুখি। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, উনি 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 হ্যাঁ, উনি উনার জীবন দশাতে কবিগুরু, কবিগুরুর জীবন দশাতে যে পরিমাণ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, অপমান, যেভাবে শুধু উনি সমালোচনা, অপমান। অপমানিত একটা হয়েছিলেন সময় সাহিত্য একটা সময় নিয়ে। ওনার যুগে যারা প্রতিষ্ঠিত কবি ছিলেন, তারা ওনার হ্যাঁ কবিতাকে কবিতাই মনে করতেন না। হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে কবিতাই মনে করতেন না। নোবেল পুরস্কার ঠিক যদি না পেতেন, আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমরা পেতাম কিনা, আমরা পড়তে পারতাম কিনা। ঠিক নোবেল বাস্তব কথা। পুরস্কার পাওয়ার পরে তখন সবাই নড়ে চড়ে উঠলো। সুতরাং আর হ্যাঁ ওনার মতো মানুষ ওইগুলো সহ্য করেই এগিয়ে গেছেন। ওগুলো হ্যাঁ আমাদেরও ওগুলো ভেবে মেনে নিতে হবে। যাই হোক, এই হ্যাঁ প্রসঙ্গে এই প্রসঙ্গটা। উনি একটা সুন্দর কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পরে, যখন কলকাতা থেকে স্পেশাল একটা ট্রেন হ্যাঁ, সাজিয়ে বিভিন্ন বোলপুরে নিয়ে যাওয়া হলো। বোলপুরে নিয়ে যাওয়া হয়েছিল সংবর্ধনা দেওয়ার জন্য। সেই অনুষ্ঠানে ওনার জন্য বিশাল একটা বেদি ফেদি তৈরি করা হয়েছিল। স্নান ফান করিয়ে বিশাল আয়োজন ছিল। তাকে বরণ করে নেওয়ার পরে ওনার বক্তব্য দিতে উঠেছিলেন। উনি বলেছিলেন যে আজকে জোয়ারের জলে জোয়ারের জলে আজকে সবাই ভেসে যাচ্ছি, কিন্তু একসময় জোয়ারটা নেমে যাবে, তখন কিন্তু আবার পাঁক বেরিয়ে যাবে, ঠিক। আবার পাঁক একদম, বেরিয়ে যাবে। একদমই ঠিক। যাই হোক, তোমার হ্যাঁ আমি বাড়াবো না। এর উপরেই আহ, হ্যাঁ একটা কবিতা লিখেছি আমি। হ্যাঁ ফেসবুকের কবি বলে আমার একটা কবিতা আছে, কিন্তু এখন খুঁজে পাবো না। এই কবিতাটা শোনাই, রাখবে মানুষ ধরে। ধরো, আমি যতই হ্যাঁ বলি না কেন আমি বড় কবি, খুব বড় লেখক, হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে যারা লিখছে তারা কি লিখছে, হ্যাঁ তাদের জন্য বলছি। কাদের কাছে বলছি? পাঠকের হ্যাঁ কাছে বলছি, মানুষের কাছে বলছি। হ্যাঁ সেই পাঠকই ঠিক হ্যাঁ করবে কিন্তু, যে কার কবিতা পড়বে, কার কবিতা পড়বে না, কার কবিতা শুনবে, কার কবিতা শুনবে না। সে পাঠকই ঠিক করবে, শ্রোতারাই ঠিক করবে। তাদের উপরে নির্ভর করবে আমাদের লেখা। সে আমরা ফেসবুকেই লিখি আর বইতেই লিখি, তার উপর ঠিক একটা কবিতা, রাখবে মানুষ ধরে। ঠিক তুমি কি ভাবো? তুমি কি ভাবো? তুমি ছাড়া আর চলবে না দুনিয়াটা। ভুল বুঝে তুমি যত্ন করেছো তোমার এই ভাবনাটা। অবশ্যম্ভাবী কেউ নয় হেথা, কেউ নয় কোনো দিন। কালের নিয়মে ঠিক চলে যাবে প্রতিদিন। তুমি না থাকলে আর কেউ আছে, আরো আছে তারপরেও। তুমিও বরং হারিয়ে যাবে কালের অন্ধকারে। ইতিহাসে দেখো, কত অধিপতি একদিন ছেড়ে গেল। স্তব্ধ হয়নি বিশ্বভুবন, নতুন কে খুঁজে পেল। তুমি যদি ভাবো তুমি ছাড়া কেউ পারবে না কোনো কিছু, বোঝনি তো তুমি অহংকারটা থাকছে তোমার পিছু। সমালোচনায় বিচলিত হলে লাগবে না কোনো কাজে, মানুষই করবে ধন্য তোমাকে লক্ষ মানুষ মাঝে। পড়তে ভালো লাগে যখন প্রশংসার মালা, ভুল ধরিয়ে দিলে কেন লাগে এত জ্বালা। ভাবছো তুমি অনেক জানো, আর জানে না কেউ। ভাবনা তোমার যাবে মুছে, লাগলে সঠিক ঢেউ। আমি সঠিক,
আর সবে ভুল এ ভাবনা যার আছে, আজ থাকলেও ভবিষ্যতে থাকবে না কেউ কাছে। দেশের জন্য দশের জন্য কাজ যদি যাও করে, ইতিহাসের পাতায় তোমায় রাখবে মানুষ ধরে। আমি সঠিক আর সবে ভুল এ ভাবনা যার আছে, আজ থাকলেও ভবিষ্যতে থাকবে না কেউ কাছে। দেশের জন্য দশের জন্য কাজ যদি যাও করে, ইতিহাসের পাতায় তোমায় রাখবে মানুষ ধরে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর কবিতা, ভীষণ প্রাসঙ্গিক কবিতা। তাহলে দাদা ভাই, হ্যাঁ, আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি ধন্য হয়েছি না 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 অলরেডি। না, আমিও ধন্য হয়েছি এই সুন্দর অনুষ্ঠানে না অংশগ্রহণ করলাম, না, মানুষকে দুই চার সত্যি কথা তাই। শোনাতে পারলাম। হ্যাঁ, আহ, এরকম অনুষ্ঠান আমাদের চলতেই থাকবে। আপনাকে আশা করি পরবর্তী অনুষ্ঠানেও পাবো, এই নিশ্চয়ই। আশা করছি। আর প্রায় 2 ঘন্টা 15 মিনিট আমাদের অনুষ্ঠান হ্যাঁ, গড়িয়ে গেছে। তো আজকে মনে হয় এখানেই শেষ করি। শেষ করতে হ্যাঁ, করতে একটা কবিতা শুনি আপনার, দিয়েই কবিতা, আবার এই অনুষ্ঠানে, হ্যাঁ, শেষ কবিতাটি শুনবো, দিয়ে অনুষ্ঠানটি শেষ করবো। তার একটা ভালো লাগার কবিতা শোনাতে শোনাতে শেষ করি। বেশ, ভালো লাগে, তাই শুনবো। সব কিছু ভালো লাগে বলতে ও শুনতে। ভালো লাগে আকাশের তারাদের গুনতে, ভালো লাগে মেঘেদের আনাগোনা দেখতে, ভালো লাগে দিগন্ত আরো কাছে টানতে, ভালো লাগে পৃথিবীর দেশে দেশে ঘুরতে, ভালো লাগে যত কিছু অজানাকে জানতে, ভালো লাগে সাগরের ঢেউগুলো গুনতে, ভালো লাগে মোহনাতে ভোরবেলা ঘুরতে, ভালো লাগে মাঝে মাঝে শৈশবে ফিরতে, ভালো লাগে ছোটদের সাথে খেলা করতে, ভালো লাগে পাখিদের ঝগড়াটা শুনতে, ভালো লাগে পুরনো দিনের গান গাইতে, ভালো লাগে রবি ঠাকুর সুকান্ত নজরুল, ভালো লাগে সুনীল শঙ্খ ঘোষ বনফুল, ভালো লাগে কবিতা পড়তে ও শুনতে, কৃষ্ণা বসুর মতো কবিতাও লিখতে, ভালো লাগে জোছনায় মায়াজাল বুনতে, আধারেতে ভালো লাগে জোনাকির আলোতে, সবচেয়ে ভালো লাগে খেতে আর ঘুমাতে, তার চেয়ে ভালো লাগে মার কাছে থাকতে। সবচেয়ে ভালো লাগে খেতে আর ঘুমাতে, তার চেয়ে ভালো লাগে মার কাছে থাকতে। ধন্যবাদ। বাহ, এই ভালো লাগা দিয়েই আমাদের শেষ করি আজকে অনুষ্ঠান। আহ, সাহিত্যকে ভালোবাসুন, কাব্যকে ভালোবাসুন, বিশিষ্ট জনদের ফেসবুকের বিভিন্ন ভালো ভালো কবিতা পড়ুন। ভালো ভালো কবিতা পড়ে ভালো লাগা থেকে নতুন করে কবিতা সাহিত্যের সৃষ্টি হোক, এই বলে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। সকলেই ভালো থাকুন, সকলের জন্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা রইল। সাথে অজয় দা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পক্ষ ধন্যবাদ থেকেও সবাইকে প্রাপ্য। নমস্কার, ধন্যবাদ, হ্যাঁ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলেই ভালো থাকুন, আবার পরের সপ্তাহে দেখা হবে।